হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা স্যার? আশা করি ভালো আছো। আমার নাম রাউসাত মাহমুদ। আমি বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েট সিভিল ডিপার্টমেন্ট। ওকে, তো স্যার দেখো, তোমাদের সাথে তো আগে বেশ কয়েকবার দেখা হয়েছে, সো ফরম্যাটস এর জন্য টাইম নষ্ট করার দরকার নাই। আজকে আমাদের পরিমিতি স্যার, আমরা হচ্ছে পড়বো পরিমিতি। পরিমিতি স্যার বেশ বড়, মেলা বড় চ্যাপ্টার। সো আমরা কিন্তু একটু আগে যাব, ঠিক আছে? কারণ স্যার আমাদের দেখো ক্লাস টাইম লিমিটেড, ক্লাস টাইম কম। সো হচ্ছে আমরা বেশি দূর চাইলেও টানতে পারবো না। ওকে, আচ্ছা দেখো, সো আমরা পড়বো স্যার পরিমিতি। হ্যাঁ, পরিমিতি। ওকে, পরিমিতি, ঠিক আছে। এখন দেখো আমাদের পরিমিতি মানে হচ্ছে কোনো কিছু পরিমাপ করা, নরমালি কোনো কিছু মাপা, পরিমাপ করা, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার পরিমিতির মধ্যে পড়ে। তো আমার প্রথমে আমরা বিভিন্ন জিনিসের ক্ষেত্রফল, তারপর হচ্ছে আয়তন, এগুলো মাপার চেষ্টা করবো স্যার, ঠিক আছে? ক্ষেত্রফল, আয়তন, এগুলো বিভিন্ন জিনিস মাপার চেষ্টা করবো। আমার ত্রিভুজের, চতুর্ভুজের, বৃত্তাংশের, অনেক কিছু। ওকে, তো দেখো স্যার, আমরা প্রথমে স্যার আমরা জানি যে আগে থেকে জানি, ধরো আমরা যদি কোনো একটা ত্রিভুজের, এই দেখো, ধরো কি দেওয়া আছে, ধরো একটা ত্রিভুজের তোমার হচ্ছে কি দেওয়া আছে, ধরো ভূমি দেওয়া আছে বি, উচ্চতা দেওয়া আছে এইচ। কোন ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে আমার ক্ষেত্রফল বা এরিয়া কি হয়? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটা স্যার আমরা ছোট ক্লাসেই জানি, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো নতুন যে জিনিস জানবো, ধরো আমার যদি এরকম হয়, আমার কোন একটা ত্রিভুজ দেওয়া আছে। এখন যে জিনিসটা তোমরা হয়তো জানবা, ধরো ত্রিভুজের নাম দিবা এ বি সি, ঠিক আছে? আমরা কি করলাম, ত্রিভুজের নাম দিলাম। এখন ধরো এই এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা বোঝায় কোন এ, তো এই কোনটা। শুধু বি দ্বারা কি বোঝায়? শুধু বি দ্বারা বোঝাবে এই কোনটা, আর শুধু সি দ্বারা বোঝাবে এই কোনটা। আর সবসময় মনে রাখবেন আমার ক্যাপিটাল এ, এটার অপোজিট বাহু, এটার অপোজিট বাহু হবে স্মল এ। ক্যাপিটাল বি, এটার অপোজিট বাহু, এটা হবে স্মল বি। এবং ক্যাপিটাল সি, এর অপোজিট বাহু, এটা হবে স্মল সি। এটা বুঝে গেছে? তো তার মানে স্যার দেখো, এখান থেকে তো আরো একটা জিনিস বুঝে গেলাম যে ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি কি বোঝায়? কোণ বোঝায়, অ্যাঙ্গেল বোঝায়। আর স্মল এ, স্মল বি, স্মল সি এগুলো কি বোঝায়? বাহু বোঝায় স্যার, ঠিক আছে? এগুলো বাহু বোঝায়। আচ্ছা ঠিক আছে, গেল। তো সেই ক্ষেত্রে স্যার এগুলোতে স্যার আমার দেখো, আমার ত্রিভুজের ক্ষেত্রফল হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল মুখে বলি, এরপর হচ্ছে একদম লিখে দিচ্ছি, হাফ ইনটু যে কোনো দুইটা বাহুর গুণফল, হাফ ইনটু যে কোনো দুইটা বাহুর গুণফল এবং এদের মধ্যবর্তী কোণ। হাফ ইনটু যে কোনো দুইটা বাহুর গুণফল, ধর আমি নিলাম হাফ ইনটু এবি ইনটু, ধর কি নিছি, আমি ধর যে এ নিছি আর বি নিছি, এখন এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? সি। তাহলে কি হয়ে যাবে? এবি sin সি। এখন ধর আবার নিলাম হাফ ইনটু বিসি, এখানে বি নিছি আর সি নিছি, বি আর সি এর মধ্যবর্তী কোণ কত? কোণে। তাহলে কি হবে? বিসি sin এ। এখন আমার বুদ্ধিমান ছাত্ররা বুঝে গেছে, তো আমার পরেরটা হবে হাফ ইনটু তোমার সি এ ইনটু sin বি। তার মানে এখানে দুইটা বাহু গুণ হবে, সাইনে কোনটা আসবে? তার অপোজিট কোনটা সাইনে চলে আসবে। তো আমার সি, সি আছে আর এ আছে, কি নাই? বি নাই। তো আমার কোণের ভিতর চলে আসবে অ্যাঙ্গেল বি। এখানে দেখো বি আছে আর সি আছে, কোণ নাই, এ নাই, তাহলে অ্যাঙ্গেলের মধ্যে চলে আসবে কোণ এ। এখানে কি আছে? এ আর বি আছে, কি নাই? সি নাই, তাহলে চলে আসবে sin সি, ঠিক আছে? এটা গেল। আচ্ছা, এখন ধরো আমি তো বুঝলাম ভূমি লম্ব দেওয়া থাকলে এমনি আমার একটা, আমার হচ্ছে দুইটা বাহু এবং মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে এভাবে। এখন স্যার যদি আমার ইয়া দেওয়া থাকে, ধরো আমাকে কিছুই, আমাকে অ্যাঙ্গেল দেওয়া নাই, আমাকে ধরো অ্যাঙ্গেল দেওয়া নাই, কি দেওয়া আছে? ধরো কথা কথা অ্যাঙ্গেল গুলো আমি যাই না, কথা কথা অ্যাঙ্গেল আমি যাই না, খালি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য জানি। আমি স্যার ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য জানি, তখন কি করবো স্যার জানো? তখন হচ্ছে ত্রিভুজের পরিসীমা বের করবো আগে। পরিসীমা কি জিনিস স্যার? পরিসীমা হচ্ছে এই যে ওর টোটাল কতটুক লেন্থ ধরে আছে। পরিসীমা হচ্ছে আমি যদি এটাকে খুইলা, ধরো একটা ত্রিভুজে, আমি ধর কিছু একটা ত্রিভুজ বানাইছি, ওই ত্রিভুজটাকে যদি আমি খুলে মাটিতে শোয়াই দিই, খুলে যদি মাটিতে শোয়াই দিই, তাহলে লেন্থ কত হবে? ওটাই হচ্ছে পরিসীমা, ঠিক আছে? আচ্ছা গেল। তো তার মানে হচ্ছে আমার পরিসীমা কত? পরিসীমাকে প্রকাশ করা হয় স্যার 2s দিয়ে, ঠিক আছে? পরিসীমাকে আমরা প্রকাশ করি 2s দিয়ে। পরিসীমা 2s is equal to a plus b plus c, ঠিক আছে? a plus b plus c, তিনটা ঘর যোগ হচ্ছে পরিসীমা। আমরা মেইনলি স্যার কাজ করি অর্ধ পরিসীমা নিয়ে, ঠিক আছে? আমরা কাজ করি কি নিয়ে? আমরা কাজ করি অর্ধ পরিসীমা নিয়ে। আর অর্ধ পরিসীমা শুধু s কি হয়ে যাবে? a plus b plus c divided by 2। সুতরাং এরিয়া, এই কেসে আমার এরিয়া হবে তোমার s ইনটু, এই যে ভুলটা কথা, সবকিছু রুটের মধ্যে কোনো কিছু বাইরে হবে না,
সবকিছু রুটের মধ্যে কোনটা স্যার বাইরে হবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে স্যার দেখো ফর্মুলা হয়ে যায় রুট ওভার কি বলছে স্যার, দেখো অনেকে কি করো, অনেকে হচ্ছে এস বাইরে দাও, এস বাইরে দেওয়া যাবে না, এস ও ভিতরে হবে, সব ভিতরে, ঠিক আছে। এই কারণে এসটা লিখে দেখাইলাম আর কি, ঠিক আছে। s into s minus a, s minus b, s minus c, বুঝতে পারছো? a is equal to s into s minus a into s minus b into s minus c, ক্লিয়ার? আচ্ছা, তো দেখো যদি তিনটা বাহুর দৈর্ঘ্য থাকে আমি এভাবেও বের করতে পারি, যেখানে আমার s কি, s হচ্ছে অর্ধপরিসীমা, a b c তিনটা বাহুর মান, ওকে। আচ্ছা, এটা গেল। এরপর কি আছে? এরপর স্যার দেখো আমরা একটু বুঝলাম। এখন স্যার ধরো আমার ত্রিভুজ তো অনেক ধরনের আছে, ঠিক আছে, ত্রিভুজ অনেক ধরনের আছে। তো এক হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু, এরপর হচ্ছে সমকোণী। এখন ধরো যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ যে কোন সবসময় একবার সমকোণী ত্রিভুজের এরিয়া বের করা সবচেয়ে সহজ, কারণ এই যে লম্ব, এই লম্বটাই কি, এইচ বা হাইট, এই যে এটা, এটা কি, এটা হচ্ছে বেস বা ভূমি। তো সব সময় আমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া হয় হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ঠিক আছে। তো এগুলোর ক্ষেত্রে বের করা সহজ, বাট সমকোণীর ক্ষেত্রে তো, বাট পাশে সূক্ষ্মকোণীর ক্ষেত্রে একটু প্যারা হয়ে যায় অনেক সময়, যদি ডিরেক্ট লম্বটা দেওয়া না থাকে তখন বাহুগুলোর দৈর্ঘ্য বা এমনি সেমনি যেই যারা দেওয়া থাকে ওই অর্থে করতে হবে। এখন ধর আমরা বের করতে চাই যে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। এগুলো আর মুখস্থ করবা, এগুলো প্রুফ দেখো, বইয়ে দেওয়া আছে, প্রুফ চাইলে দেখতে পারো। আর বাট এমনি প্রুফ কখনো পরীক্ষা আসে না, প্রুফের দরকারও নাই, ঠিক আছে, বাট চাইলে দেখতে পারো, সমস্যা নেই। সবসময় মনে করছো আমার সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু, সমবাহু। তো দেখো মনে রাখো আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে না, লিখে নাও। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a², √3/4a²। এখানে a কি, a হচ্ছে আমার একটা বাহুর দৈর্ঘ্য, a হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাই আমার তো ত্রিভুজের তিনটা বাহু থাকে, তো তিনটা দৈর্ঘ্য হবে, a কোনটার দৈর্ঘ্য? স্যার সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহুই সমান, সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহুই সমান, তার মানে এটাও a, এটাও a, এটাও a, ঠিক আছে। দ্যাটস আমার ফর্মুলা হয়ে যাবে √3/4a², √3/4a², ঠিক আছে। আচ্ছা, এদিকে আসলে এই চিহ্ন মানে বুঝায় যে এই তিনটা সমান, ওকে। আচ্ছা, এখন দেখো স্যার আমি চাই সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমি কি চাই স্যার? এখন আমি চাচ্ছি সমদ্বিবাহু, ওকে। তো সমদ্বিবাহু ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ যেটা দুইটা বাহু সমান কিন্তু আরেকটা সমান না, জাস্ট লাইক ধরো যেরকম, ঠিক আছে, এই দুটো সমান কিন্তু অপরটা সমান না। কারণ নাম দাও এবিসি, নাম দিলাম এবিসি, ঠিক আছে, যেটা মানে এই দুটো বাহু সমান এবং এটা সমান না, ওকে। তো সেই ক্ষেত্রে স্যার দেখো আমার ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যায়, ক্ষেত্রফল হচ্ছে b/4 সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। আমার বলছে স্যার দেখো b/4 √4a² - b², যে ফর্মুলা আবার বলি, আমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, b/4। এখানে b কি, b হচ্ছে যেটা সমান না, যেটা অসমান। আর a কি, a হচ্ছে সমান সমান দুইটা বাহুর দৈর্ঘ্য, a কি, a হচ্ছে সমান সমান দুইটা বাহুর দৈর্ঘ্য, স্যার, ঠিক আছে। তো আমার ফর্মুলা কি হয়ে গেল, আমার ফর্মুলা হয়ে গেল যে b/4 √a² - b², ওকে। আচ্ছা, এখন গেল, ধরো এখন আমি স্যার তোমাকে যদি বলি আমার একটা ক্রিয়েটিভ কোশ্চেন, ধরো কথা আমার একটা সমকোণী ত্রিভুজে, ধরো আমরা একটা সমকোণী ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 5, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 3, ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। একটা সমকোণী ত্রিভুজের, এটা বইয়ের অঙ্ক না, আমি এমনি বলতেছি, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 5, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 3, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। তো কি করবো স্যার, তুমি প্রথমে ত্রিভুজটা আঁকবা। এই যে আমার একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ কত, 5, দুইয়ের থিতা হয়, অতিভুজ 5, ভূমি কত, ভূমি হচ্ছে 3, তাইলে আমার লম্ব কি হবে, আমরা জানি আমার লম্ব হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ইকুয়াল লম্ব, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার লম্ব। তো তাহলে কত আসে, ক্যালকুলেশন করে দেখো 4 আসে। তাহলে এই এটার দৈর্ঘ্য হচ্ছে 4। এখন স্যার দেখো আমরা কি বলছি, আমার এই যে সমকোণী ত্রিভুজের জন্য এই লম্বটাই হয়ে যায় হাইট, এটাই হয়ে যায় কি বেস, এইটুক হয়ে গেছে বেস, এইটুক হয়ে গেছে হাইট। তো তার মানে আমার হচ্ছে সব সময় সমকোণী ত্রিভুজে এরিয়া হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা,
হাফ ভূমি কি ভূমি হচ্ছে 3 উচ্চতা h মানে কত 4 6 স্কয়ার ইউনিট চলে আসবে বুঝতে পারছো 6 স্কয়ার ইউনিট চলে আসবে ওকে আচ্ছা একটু গেল এরপর স্যার ধরো আমি তোমাকে বলছি মানে প্রতিটা টাইপ একটা করে ম্যাথ করে দেই ধরো আমি তোমাকে বললাম একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য ধরো একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 5 মিটার ও 10 মিটার একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য 5 মিটার ও 10 মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি কথা তুমি বললাম আমার এটা হচ্ছে 10 মিটার এটা হচ্ছে 5 মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি তো এটার ক্ষেত্রফল বের করতে বলছি তোমাকে ঠিক আছে তো কি করব নরমাল আমি জানি যে এই কেসে আমার ক্ষেত্রফল সূত্র কি হাফ ইনটু দুইটা যে পাশাপাশি দুইটার গুণফল ইনটু কি মধ্যবর্তী কোণের সাইন সিম্পল ক্যালকুলেশন করে যা আসে তাই ঠিক আছে 25 মানে 12.5 আসবে 12.5 স্কয়ার ইউনিট আসবে ঠিক আছে অঙ্ক বানাই দিচ্ছি তো যাতে তোমরা বুঝো আর কি ভালোমতো তো কি বললাম যদি আমার দেখো আমার সাথে দুইটা বাহু দেওয়া থাকে এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তখন আমার ফর্মুলা কি হয়ে যাবে ফর্মুলা হয়ে যাবে স্যার এটা ঠিক আছে অনেক সময় যেটা করতে পারে তোমার সাথে একটু খেলতে পারে অনেক সময় তোমার সাথে কিন্তু একটু খেলতে পারে ঠিক আছে ধরো কি করতে পারে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দিল লম্ব দিল অন্য একটা কোণ দিয়ে দিল রাইট যেমন ধরো তোমাকে এরকম বলবো যে একটা সমকোণী ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজের অতিভুজটা 5 দুইটা হচ্ছে ধরো 4 লম্ব দেয় নাই ঠিক আছে এবং আমাকে বলে দিল যে অতিভুজ এবং লম্বর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি অতিভুজ এবং লম্ব এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি তোমাকে অতিভুজ দিয়ে দিছে ঠিক আছে ধরো তোমাকে ভূমি দিয়ে দিছে এবং তোমাকে বলে দিছে আমার অতিভুজ এবং লম্বর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি তুমি 60 দেখা একদম খুশি মনে এটা বসাই দিতে পারবে না তোমাকে বুঝতে হবে আমি যেই দুটো বাহু নিচ্ছি কোনটা ওই দুটো বাহুর মাঝখানেই আছে নাকি সো এই কেসে কি হয়ে যাবে এই কেসে কিন্তু তোমাকে করা লাগবে এই যে এটা বের করা লাগবে যে এই কোণ মান হচ্ছে 30 ডিগ্রি তো তখন আমার এই কেস এরিয়া হয়ে যাবে হাফ ইনটু 5 ইনটু 4 sin 30 বুঝছো 60 ডিগ্রি কোণে দেওয়া দেখে চুপচাপ 60 ডিগ্রি লাগানো যাবে না ওকে এই জিনিসটা একটু খেয়াল রাখবো বোঝার চেষ্টা করবো ওকে আচ্ছা এরপর দেখো এরপর আরেকটা সূত্র বললাম সেটা হচ্ছে ধরো আমাকে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাকে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে তাহলে হচ্ছে আমি এরিয়া কেমন নির্ণয় করব ধরো একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য একটা ত্রিভুজ দেওয়া আছে ধরো কথা একটা ত্রিভুজ দেওয়া আছে ABC একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে একটা হচ্ছে 7 সেন্টিমিটার একটা 8 সেন্টিমিটার আর এটা হচ্ছে কি 9 সেন্টিমিটার ঠিক আছে 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 9 সেন্টিমিটার তো তাহলে আমি কি জানি স্যার আমাকে একটু আগে বলছি যদি বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √s * s - a * s - b * s - c তো তাহলে এখন এরিয়া কি যাবে এরিয়া = s * s - a s - b * s - c ওকে আচ্ছা s - a * s - b * s - c এখন আমরা দেখো s কি হবে s মানে কি পরিসীমা s মানে অর্ধ পরিসীমা এই যেটা মানে কি অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক ঠিক আছে এই ভুলটা করো না তোমরা যেহেতু নতুন অনেকে এই ভুলটা করতে পারো s মানে বোঝে অর্ধ পরিসীমা নরমাল পরিসীমার অর্ধেক তাহলে s কি হবে s হবে a + b + c / 2 7 + 8 + 9 / 2 12 আসবে যেটা শব্দ আছে তো চলে যাবে 12 সেন্টিমিটার তো দেখো a হবে কি 12 * 12 - 7 12 - 8 12 - 9 তো ক্যালকুলেশন করব রেজাল্ট যা আসে তাই ঠিক আছে ক্যালকুলেশন করব রেজাল্ট যা চলে আসবে তাই ওকে আচ্ছা এগুলো একটু খেয়াল রাখবো ওকে বুঝলাম অর্ধবর্ষ ঠিক আছে এখন ধরো ইয়া করি তোমার নরমাল হচ্ছে এরপর তো আমরা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল করছি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ইয়াটা দেখলাম ঠিক আছে এরপর ধরো আমরা হচ্ছে এখন একদম ধরো যে এতক্ষণ তো করছি যে যা ডাইরেক্ট মান দিয়ে দিছি পড়ে গেছে হয়ে গেছে এখন একটু ঘুরে করি আমরা কোশ্চেন যেমন আমি তোমাকে বললাম যে এই কোশ্চেনটা স্যার খুব সম্ভবত আমার পরীক্ষা আসছিল ঠিক আছে নবটিমে আসছিল না এই কোশ্চেনটা আমি যখন নবটিমে ভর্তি পরীক্ষা দিই এই কোশ্চেন নবটিমে ভর্তি পরীক্ষা দিছিল দেখো একটি সমবাহু ত্রিভুজের
কোশ্চেনটা বলি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ওকে, তো কি বলছি, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, খাতা লিখো, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত বাড়ে? 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজের বাহুটার দৈর্ঘ্য বের করতে বলছে। তো ব্যাপারটা কি হয়েছে দেখো, ব্যাপারটা হচ্ছে আমার ধরো আগে এরকম একটা ত্রিভুজ ছিল। ওকে, এরপর কি করছি, সবগুলার দৈর্ঘ্য বাড়ায় দিছি, এটা একটু বাড়ায় দিছি, এইটা বাড়ায় দিছি, এইটা বাড়ায় দিছি। এরপর কি জানো, দেখো যে এরপর আমার ত্রিভুজটা হয়ে গেছে এরকম, দুইটাই কিন্তু সমবাহু, বাট কি হয়েছে দেখো, এই যে এইটার লেন্থ যতটুকু, এইটার লেন্থ ধরো এইখানে হচ্ছে 0.5 মিটার বেশি, এখানে 0.5 মিটার বেশি, সো টোটাল কত বেশি? টোটাল হচ্ছে 1 মিটার বেশি। এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। এবং তোমার দেখবে এই টাইপের কি একটা শেপ থাকে তোমাদের জ্যামিতি বক্সে, এই টাইপের একটা শেপ থাকে, একটা ত্রিভুজ থাকে তোমাদের জ্যামিতি বক্সে। ওটাও কিন্তু একটা ছোট ত্রিভুজ, একটা বড় ত্রিভুজ, দুইটাই কিন্তু নরমালি কি থাকবে, তোমার নরমালি সমবাহু ত্রিভুজ থাকে, ঠিক আছে? ওইটা কেন দেয়? ওইটা দেয় যাতে তুমি খুব ইজিলি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি রাখতে পারো, বাট আমরা ওটা ইউজ জানি না, আমরা এটা কেন ইউজ করে আমরা এটা জানি না, ঠিক আছে? আচ্ছা, তো এইটুকু এখন স্যার দেখো আমি ধরে নেই, আমি ধরি প্রথম ক্ষেত্রে আমি ধরি সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজ লিখে নাও, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কি হবে? তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4a স্কয়ার, বর্গমিটার মানে মিটার স্কয়ার, বর্গমিটার লিখবা। এরপর ধরো বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে কি হবে? বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে নতুন দৈর্ঘ্য কি হবে দেখি, আমার নতুন দৈর্ঘ্য চলে আসবে আগে যেটা ছিল সেটাই তার চেয়ে 1 বেশি, তার মানে কি হবে a + 1 মিটার, তার মানে আমার হয়ে যাবে a + 1 মিটার, ঠিক আছে? তার মানে আমার হয়ে যাবে a + 1 মিটার, আর নতুন দৈর্ঘ্য হবে a + 1 মিটার, ঠিক আছে? আচ্ছা, এরপরে স্যার দেখো নতুন দৈর্ঘ্য হলো এটা, নতুন ক্ষেত্রফল কি হবে? স্যার এখন দেখো আমার যেহেতু বাহুর দৈর্ঘ্য বাড়ছে অবশ্যই ক্ষেত্রফল বাড়বে, দেখবে তো বুঝতেছো, আগে তো আমার আগে ক্ষেত্রফল ছিল যে এইটুকু, এইটুকু, এখন কি হচ্ছে পুরাটা, তাই না? ক্ষেত্রফল বেড়ে গেছে, তাহলে নতুন ক্ষেত্রফল কি হবে? √3/4 a + 1 স্কয়ার এত মিটার, ঠিক আছে? তো তার মানে কি আমার ক্ষেত্রফল বেড়ে গেছে। এখন দেখো কি বলছে যে আমার ক্ষেত্রফল কতটুকু বাড়ছে? 3√3 বাড়ছে। আমার বাহুর দৈর্ঘ্য বাড়ানোর ফলে ক্ষেত্রফল বাড়ছে 3√3 বর্গমিটার। তার মানে আমি এই যে নতুন ক্ষেত্রফল থেকে, আমি স্যার নতুন ক্ষেত্রফল থেকে যদি পুরাতন ক্ষেত্রফল বাদ দেই তাহলে আমি পেয়ে যাব 3√3, কি বুঝতে পারছো? তার মানে আমি যদি, তার মানে এখানে বোঝাচ্ছে কি আমার ক্ষেত্রফল বেড়ে গেছে 3√3 বর্গমিটার বেড়ে গেছে, ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে গেছে। কখন বাড়ছে? যখন আমি এটা বড় করছি। তার মানে বড়, তার মানে হচ্ছে তোমার বড় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস ছোট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এত। দেখো আগে হচ্ছে আমার ক্ষেত্রফল ছিল এইটুকু, ক্ষেত্রফল ছিল জাস্ট এইটুকু, এরপরে টোটালটা ক্ষেত্রফল হলো এইটুকু। আমাকে রাইটার বলতে চাচ্ছে যে এই যে আমার এইটুকু, এইটুকু কি বৃদ্ধি পাইছে, তাই না? আর এই দেখো যে নীল কালি দিয়ে দেওয়া এইটুকু স্যার হচ্ছে বৃদ্ধি পাইছে, এইটুক বৃদ্ধি পাইছে, এবং এটাই হচ্ছে আমার 3√3। এইটুক তো আগে ছিল না, এখন আসছে, তো আমাকে নীল কালি দেওয়াটা বেড়ে গেছে। ওকে, সো এইটুক হচ্ছে আমার নতুন, এইটুক হচ্ছে স্যার আমার নতুন বেড়ে যাওয়া ক্ষেত্রফল, এবং বেড়ে যাওয়া ক্ষেত্রফল হচ্ছে 3√3। তো বেড়ে যাওয়া ক্ষেত্রফল কেন বের করব? পুরোটা থেকে যদি এইটুক বাদ দেই তাহলে এটা পেয়ে যাই, পুরোটা থেকে এই ছোটটুক বাদ দিয়ে তো বাকিটা পেয়ে যাবো, ঠিক আছে? এখন তো জাস্ট ক্যালকুলেশন। তো দেখো স্যার আমরা কি করতে পারি, √3/4 কমন নিতে পারি, তাহলে কি আসলো? তাহলে চলে আসে স্যার, দেখো যে a² + 2ab + b² - a², ঠিক আছে, = 3√3। এখন দেখো স্যার যেটা হবে দুই সাইড থেকে এটা কাটা যায়, এবং স্যার 3 কে ওই সাইড নিয়ে যাও, তাহলে কি হয়ে যায় 12। এখানে দেখো a² কাটা, তাহলে কি হলো 2a + 1 = 12। এখান থেকে দেখো স্যার আমরা পেয়ে যাই a = 5.5, a = 5.5 কি হবে? অবশ্যই মিটার, a হবে 5.5 মিটার, সেটা বের করতে বলছে, ভর বের করতে বলছে, দ্যাটস ইট। ওকে, আমি স্যার আসলে 9 থাকতে বুঝতাম না যে কাটাকাটি কেমনে করে, সো কাটাকাটি কেমনে করে 9 থাকতে বুঝতাম না। ওকে, আচ্ছা, তো
এটা তো বললাম, এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের খেলি, মানে সমদ্বিবাহু যেটা চিন্তা করি। ওকে, সমদ্বিবাহুর একটা চিন্তা করি। তো ধরো একটা ইয়া করে ফেলাই, যে অনুশীলনী ম্যাথ করে ফেলাই। তো ধরো যে কোনটা করবো, অনুশীলনী 7 নাম্বার। ধরো এখন আমরা অনুশীলনী 7 নাম্বারটা করি, ঠিক আছে? একদম ইজি অঙ্ক স্যার, একদম ইজি অঙ্ক। চেষ্টা করবা, চেষ্টা করলেই পেরে যাবে। ওকে, অনুশীলনী 7 নাম্বার, 7 নাম্বার। সবাই 7 নাম্বার অঙ্কটা দেখো কি বলছে। অনুশীলনী 7 নাম্বার অঙ্কে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, ঠিক আছে? আচ্ছা, এবং ক্ষেত্রফল বলে দিয়েছে, ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার। ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার। আমাকে কি বের করতে বলছে? আমাকে ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে। আমাকে বের করতে বলছে ভূমি বের করো। কি বলছে স্যার? ভূমি বের করো, ঠিক আছে? আচ্ছা, ভূমি বের করবে এখন। তো দেখো, আমরা কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া, এরিয়া কি তোমার হচ্ছে বি, জানি ফর্মুলা তো লিখছো, কি একটা অবস্থা আমি নিজেই ভুলে গেছি, কি একটা অবস্থা। সো আমি নিজেই ফর্মুলা ভুলে গেছি, b/4 √4a² - b², ঠিক আছে? এটা হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা। বয়স হয়ে গেছে তো, বুঝছো? বয়স হয়ে গেছে, কি মনে থাকে না? দেখো না কত বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এখন দেখো আমার এরিয়া কত আছে, আমার কোশ্চেন এরিয়া দিয়েছে 48, সমান সমান বাহু মানে কত? a, এর ভ্যালু কত দিছে? আমাকে a এর ভ্যালু দিয়ে দিছে, কত জানি দিল কোশ্চেনে, 10, সমান সমান বাহু দেওয়া হচ্ছে 10, 4 × 10² - b², ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমাকে দেখো যে এই 4টাকে ছেড়ে পাঠিয়ে দাও, তাহলে কি হবে? 48 × 4, 48 × 4 এ কি লেখা যায় দেখি? 48 × 4 কি লেখা যায়? 48 × 4 এটা লেখা যায় 192, লেখা যায় 192 ইজ ইকুয়াল টু b কমন নিয়ে এখানে চলে আসে, দেখো 10² মানে 100, এখানে চলে আসে 400 - b², ঠিক আছে? আমাদের দুই সাইডে রুট করতে হবে, মানে স্কয়ার করতে হবে। রুটকে ভাঙার জন্য তো আমাকে স্কয়ার করতে হবে, এছাড়া ওয়ে নাই। 192 এর স্কয়ার মারো 36864 চলে আসে। ওরে বাইরে ভাই, 36864 ইজ ইকুয়াল টু b² কমন নিয়ে দেখো কি হয়ে যাবে? 400 - b², ঠিক আছে? তাহলে দেখো কি আসে, একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে। এখানে আছে 36864 ইজ ইকুয়াল টু 400 b² - b⁴। এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কি চলে আসে? b⁴ - 400 b² প্লাস 33864 ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, এখন তো স্যার দেখো এটা দ্বিঘাত সমীকরণ চলে আসলো না? এখন তুমি যদি এই দ্বিঘাত সমীকরণকে সলভ করো ক্যালকুলেটরে, ঠিক আছে? ক্যালকুলেটর কি, তো দেখো এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় b² স্কয়ার মাইনাস 100 ইনটু b প্লাস 36864। ওকে, এখন স্যার তুমি এটা ক্যালকুলেটর দ্বিঘাত সমীকরণ সলভ করতে পারো, অথবা এই ক্যালকুলেটরে চতুর্ঘাত সমীকরণ সলভ করতে পারো। দেখছো কি সুন্দর একটা ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর আমরা তোমাকে ইউজ করে দিবে না। তো তুমি যেটা করো দ্বিঘাত সমীকরণ, এমএসএ তো দ্বিঘাত সলভ করা যায়, ঠিক আছে? এটাকে দ্বিঘাত সমীকরণ হিসেবে সলভ করবা। তাহলে আমি কি পাই দেখি, দ্বিঘাত সমীকরণ হিসেবে সলভ করলে, দ্বিঘাত সমীকরণ হিসেবে যদি সলভ করি তাহলে আসে 1, এর সহগ 1, b² সহগ হচ্ছে 400 - 400, ওটা হচ্ছে 36864, ঠিক আছে? এবং স্যার একটা আসে 256, একটা আসে 144, 256 আসে 144 আসে, ওকে? একটা চলে আসলো 256 এবং একটা চলে আসলো 44। তো তাহলে b এর ভ্যালু কয়টা হয়? রুট করো, একটা হয় স্যার 16, একটা হবে স্যার 12, ঠিক আছে? ওকে, তো তার মানে কি, তাহলে আমার রেজাল্ট স্যার 16 মিটার হইতে পারে, 12 মিটার হইতে পারে, রেজাল্ট কিন্তু দুইটা, রেজাল্ট 16 মিটার হইতে পারে, 12 মিটার হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এগুলো স্যার গেল। তো আমরা তো স্যার মোটামুটি এগুলো বুঝলাম, ঠিক আছে? এখন আমরা হচ্ছে যেটা করব, দেখো আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখলাম। এখন আমাকে জানতে হবে বিভিন্ন চতুর্ভুজ, এখন আমাকে জানতে হবে বিভিন্ন চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করেছে, ঠিক আছে? বিভিন্ন চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে আমি এখন সেটা দেখতে চাই, সেটা বুঝতে চাই, সেটা জানতে চাই। ওকে, এখন দেখো আমার সাথে একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে?
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কেমনে বের করে স্যার? আমরা জানি স্যার আমরা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমার যদি আয়তক্ষেত্র থাকে, এক আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ওকে, 9 ছিল, কিন্তু আমরা জানি এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি? বর্গক্ষেত্রে দেখো, বর্গক্ষেত্রের ইয়া কি দৈর্ঘ্য স্কয়ার বা এ স্কয়ার, সোজা কথা, মানে একটা বাহু স্কয়ার। একটা বাহু স্কয়ারই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অথবা এটা আমরা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কর্ণ কি হবে? ধরো একটা আয়তক্ষেত্র আছে, ওকে, দৈর্ঘ্য হচ্ছে ধরো এ, প্রস্থ হচ্ছে ধরো বি, তাহলে কর্ণ এটা কি সমকোণ ত্রিভুজ হলো, তাহলে এটা কি হবে? এটা হবে √a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে মনে রাখবা এটা আমার হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার। আমার কর্ণের দৈর্ঘ্য লাগবে, কর্ণের দৈর্ঘ্য ম্যাথ করার সময় লাগবে স্যার, ঠিক আছে? ওকে, এবং স্যার আমার এই যে দেখি তাইলে বৃত্তের কর্ণের দৈর্ঘ্য কি? তাহলে একটা বৃত্ত আছে, তো বৃত্ত নরমাল বৃত্ত মানে কি? এটাও এ এটাও এ, সবগুলো বাহু সমান। তো তার মানে আমার এই যে ইয়া কি হবে? এই দেখো আমার অতিভুজ হয়ে যাবে √a স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু √2a স্কয়ার। এখানে থেকে লেখা যায় √2a। তার মানে রাখবো আমার হচ্ছে আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। স্ল্যাশের আগেরটা হচ্ছে ক্ষেত্রফল, পরেরটা হচ্ছে কর্ণ, ঠিক আছে? ওকে, ভেরি গুড। পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল, অর্থাৎ দেখো আমার সামান্তরিকের ক্ষেত্রফল কয়েকভাবে বের করা যায়। সামান্তরিকের ক্ষেত্রফল কয়েকভাবে বের করা যায়, ঠিক আছে? এটা হলো, এক হচ্ছে তোমার সামান্তরিকের, যদি আমি এই যে সামান্তরিক দেখতে কি, দেখো সামান্তরিক, যে সামান্তরিক দেখো, সামান্তরিক কিন্তু আয়তক্ষেত্রের মতোই, খালি বিপরীত বাহুগুলা সমান্তরাল না, ঠিক আছে? বিপরীত বাহু মানে দিতে হয়। এই দুটো বাহু হচ্ছে তোমার 90 ডিগ্রি না, সবগুলো কোণ 90 ডিগ্রি না। আয়তক্ষেত্রে তো সবগুলো কোণ 90 ডিগ্রি থাকে, এখানে সবগুলো কোণ 90 ডিগ্রি না, ঠিক আছে? এখন দেখো সবসময় মনে রাখবা, আমার একটা আয়তক্ষেত্রের যদি উচ্চতা দেওয়া থাকে, উচ্চতা কি হবে? অবশ্যই এটা হাইট। যদি আমার একটা আয়তক্ষেত্র, আমার একটা সামান্তরিকের উচ্চতা দেওয়া থাকে, আমার যদি একটা সামান্তরিকের উচ্চতা দেওয়া থাকে, ঠিক আছে, এবং ভূমি কি? আর ভূমি হচ্ছে যেটা নরমাল, যে এই এটা বলে ভূমি, আমরা কিংবা ভূমি বা বেস। আমার যদি স্যার ভূমি দেওয়া থাকে এবং উচ্চতা দেওয়া থাকে, আবার বলি, যদি আমার ভূমি দেওয়া থাকে এবং উচ্চতা দেওয়া থাকে, তাহলে কি করব স্যার জানো? তখন আমার যেটা হয়ে যাবে যে ধরো এটাকে ভাগ করবা, যদি এটাকে আমরা ভাগ করব তাহলে কি হলো? তাহলে দেখো আমার এটা হলো হয়ে গেল একটা ত্রিভুজ, এবং এটা এটারই সিমেট্রিক বা প্রতিরূপ আরেকটা ত্রিভুজ, তাই না? তো দেখো আমরা তো নরমালি জানি, যদি আমার যে উচ্চতা দেওয়া থাকে আর ভূমি দেওয়া থাকে, উচ্চতার ভূমি দেওয়া থাকলে আমার ক্ষেত্রফল কি ত্রিভুজের? হাফ ইনটু bh। আর এখানে এরকম ক্ষেত্র, এরকম ত্রিভুজ কয়টা? দুইটা, সো হাফ bh ইনটু 2। সো সামান্তরিক ক্ষেত্রফল হয়ে যায় b ইনটু h। তার মানে আমার সামান্তরিক ক্ষেত্রফলের কেস দুইটা। ফার্স্ট কেসে যদি আমার উচ্চতা দেওয়া থাকে সামান্তরিকের, এবং যদি সামান্তরিকের ভূমি দেওয়া থাকে, তখন স্যার আমার ক্ষেত্রফল হয়ে যাবে সামান্তরিকের ভূমি ইনটু উচ্চতা। সামান্তরিকের ভূমি ইনটু উচ্চতা, এটা হচ্ছে আমার ফার্স্ট কেস। সেকেন্ড কেস দেখো, সেকেন্ড কেস হচ্ছে অস্থির, অস্থির একটা কেস। কেসটা কি? কেসটা হলো, ধরো আমার কি দেওয়া আছে, এই যে একটা সামান্তরিক দেওয়া আছে, ঠিক আছে? সামান্তরিকে ধরো আমার বলছি, ধরো একটা যে কোনো একটা কর্ণ দেওয়া আছে, যে কোনো একটা কর্ণ দেওয়া আছে। এখন এই কর্ণটার বিপরীত কৌণিক বিন্দু কোনগুলা? দেখো এই কর্ণটা তো দুইটা পয়েন্টের যোগ হইছে, তাই না? দুইটা পয়েন্ট যোগ হইছে, তাহলে আরো বাকি পয়েন্ট আছে কয়টা? বাকি পয়েন্ট আছে আরো দুইটা। এই দুইটা পয়েন্টকে বলা হয় এই কর্ণের বিপরীত বিন্দু। আবার বলি, এই কর্ণ দেখো এই দুই পয়েন্টে যোগ হইছে, সো এই দুই পয়েন্ট বাদে আরো যে দুইটা পয়েন্ট আছে সামান্তরিকের, ওই দুইটা পয়েন্টকে বলা হয় বিপরীত কৌণিক বিন্দু। এখন আমি যে কোনো একটা, ধরো এটা থেকে বা এটা থেকে, এটা থেকে বা এটা থেকে, যে কোনো একটা থেকে যদি এটা লম্ব টানি, যে কোনো একটা থেকে যদি এটা লম্ব টানি, এবং লম্বর দূরত্ব যদি হয় তোমার h, দেখো লম্ব টানি এবং লম্বর দূরত্ব হয় যদি h, এবং যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য যদি হয় d, তাহলে আমার সামান্তরিকের ক্ষেত্রফল হবে একই রকম, এই যে লম্ব ইনটু কর্ণ।
ওকে, আমি নরমালি লিখেছি লম্ব ইনটু কর্ণের দৈর্ঘ্য, বাট টেকনিক্যালি এটাকে যেটা বলে যে আমার যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণের বিপরীত বাহু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, আমি স্যার লম্ব শর্টকাট লিখছি, এত বড় লেখা তো ঝামেলা। এই কারণে কি আমার হবে স্যার কর্ণের দৈর্ঘ্য এবং বিপরীত বাহু থেকে ওই লম্বের উপর অঙ্কিত লম্বটার দৈর্ঘ্যের গুণফল। তো তার মানে এইটুকু কি কর্ণের দৈর্ঘ্য এবং এই যে বিপরীত বিন্দু থেকে ওর উপর যে লম্বটা আছে ওটা এদের গুণ করে দিলে আমি সামান্তরিক পেয়ে যাব। আচ্ছা, এরপর স্যার দেখো রম্বস। তাহলে এখন রম্বসের ক্ষেত্রফল কি জানো? রম্বসের ক্ষেত্রফল একদম সোজা। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে আমার দুইটা কর্ণ থাকবে না, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। ঠিক আছে, তোমার রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু d1 ইনটু d2, হাফ ইনটু d1 ইনটু d2। ঠিক আছে, তোমার হচ্ছে অথবা লেখা যায় হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয় কি ধরে যে একটা আছে, ধরে আমার রম্বস। ঠিক আছে, আমার রম্বসকে রম্বসের সমান্তরের মধ্যে প্রায় সেমি, সমান্তরিকের বিপরীত দুটো বাহু সমান, রম্বসের চারটা বাহুই সমান। ঠিক আছে, চারটা বাহুই সমান। ওকে, তো কি হবে, ওর দুটো কর্ণ থাকবে, ওই দুটো কর্ণের গুণফল এবং হাফ ইনটু হাফ, তাহলে আমি রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, এরপর দেখা যায় আসলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ভালো তো বুঝো, অনেকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি বোঝো না, অনেকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ভালোমতো বুঝো না। ঠিক আছে, দেখো 5 আসতেছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখো আমরা কি বলছি, হাফ ইনটু a প্লাস b ইনটু h। আবার বলি হাফ ইনটু a প্লাস b ইনটু h। কোনটা কি জিনিস ভাইয়া? ধরো আমরা সামান্তরিক আছে, ধরো আমরা ট্রাপিজিয়াম ধরে রাখো। ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম হচ্ছে স্যার আমার দুইটা বিপরীত বাহু কি হবে সমান্তরাল এবং অপর দুটো বিপরীত বাহু কি হবে অসমান্তরাল। আবার বলি ট্রাপিজিয়াম হচ্ছে সেই আবদ্ধ চতুর্ভুজ যেটা বিপরীত দুইটা বাহু সমান্তরাল এবং অপোজিট দুইটা বাহু অসমান্তরাল, ওটাকে আমরা বলি ট্রাপিজিয়াম। ঠিক আছে, তো এখন দেখো এখানে এ আর বি এই দুটো হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য। ওকে, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য। আমার সমান্তরাল বাহু করা আছে দুইটা এবং দুইটা অসমান্তরাল বাহু। ঠিক আছে, তো আগে সংজ্ঞা বললাম, কারণ সমান্তরাল বাহু বলতে কোনটা বোঝায় তোমাকে বুঝতে হবে। তার মানে স্যার দেখো আমার এইটুক হচ্ছে কি এ, আর এইটুক কি, এইটুক হয়ে যাবে আমার বি। ঠিক আছে, এইটুক হবে এ আর এইটুক হবে বি। তো হাফ ইনটু এই দুইটা সমান্তরাল বাহুর যোগফল, দুইটা সমান্তরাল বাহুর যোগফল এবং এইচ হচ্ছে এই যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এইচ কি? এইচ হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। স্যার বুঝা গেছে? বুঝতে পারছেন? ওকে, আশা করি স্যার বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড, এইটুক গেল। আচ্ছা, এখন স্যার কিছু অঙ্ক করি। ঠিক আছে, অঙ্ক যেমন 9 10 এর কিছু অঙ্ক আছে, 9 10 এর কিছু পিচ্ছি পিচ্ছি অঙ্ক আছে। যেমন তোমাকে বললাম যে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল দিয়ে দিলাম। ওকে, তো কোশ্চেনে লেখো স্যার যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ বা 3/2 গুণ, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ এর ক্ষেত্রফল 384 হলে, এই ক্ষেত্রফল 384 হলে ওকে, এতে কো 384 হলে পরিসীমা কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো স্যার আমাকে প্রশ্নে বলে দিয়েছে ঘরের দৈর্ঘ্য, স্যার প্রস্থে কত গুণ? প্রস্থে 3/2 গুণ, এরিয়া বলে দিয়েছে 384 মিটার স্কয়ার। আমাদের জানতে চাইছে পরিসীমা কত হবে এবং কর্ণ, এই দুটো জানতে চাইছে আমাদের। ঠিক আছে, পরিসীমার কর্ণ জানতে চাইছে। এখন দেখো স্যার দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, তো আমি ধরে নিই প্রস্থ হচ্ছে x, আমি ধরে নিই আয়তাকার ঘরের প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য হবে স্যার প্রস্থ এটা 3/2 গুণ, তার মানে কি হবে 3x/2। বুঝতে পারছো? আমার তো অবশ্যই দৈর্ঘ্য বড় হবে আয়তার ক্ষেত্রে। তো যদি আমার প্রস্থ x ধরি তাহলে দৈর্ঘ্য কি হবে
3/2 এর x গুণ অথবা 3x/2 এই অঙ্কটা স্যার ক্লাস 8 এ আছে। ঠিক আছে, আমি কয়েকদিন আগেই দেখছি। ঠিক আছে, তো তাহলে স্যার দেখো ক্ষেত্রফল কি হবে। আমার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে স্যার আমার 3x/2, প্রস্থ হচ্ছে x, তো ক্ষেত্রফল কত 384। তো দেখো স্যার আমার 3/2 x স্কয়ার, এখান থেকে স্যার আমি পাই দেখো x স্কয়ার হচ্ছে 384 ইনটু 2/3, এখান থেকে শুধুমাত্র x এর মান বের করব, x এর মান বের করলে আমার স্যার চলে আসে 16, x হচ্ছে 16 মিটার। তার মানে আমার এখানে x টা কি আসলে, আমার x তো আর বেশি দৈর্ঘ্য সরি প্রস্থ, আমি প্রস্থ পেয়ে গেছি 16 মিটার। এই যে এই জিনিসটা অনেকে বুঝেন, অনেকে 16 বাইর করে অ্যানসার লিখা ধূপধাপ শেষ পরীক্ষা খায়া দিছে একদম, বুঝছো, ওরকম করা যাবে না। তো আমার প্রস্থ হচ্ছে 16 মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, আর দৈর্ঘ্য হয়ে যাবে স্যার, দৈর্ঘ্য আমরা y ধরি, হ্যাঁ দৈর্ঘ্য y ধরি, অথবা কিছু ধরার দরকার না, দৈর্ঘ্য ধরে নিছি y, ওকে। কিন্তু ধর্মের আসলে এটাকে ধরা দরকার ছিল, দৈর্ঘ্য ধরা দরকার ছিল x, প্রস্থকে y, বাট ডাজন্ট ম্যাটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে y, দেখতে সুন্দর লাগতো আর কি, কোনো কথা নাই যে এই ধরতে হবে x y করে দেখতে সুন্দর লাগতো, আছে না। তো দৈর্ঘ্য কি হবে 16 ইনটু 3/2, 24 মিটার, ওকে। 24 মিটার হয়ে গেল দৈর্ঘ্য। এখন দেখো স্যার আমরা আয়তাকার ক্ষেত্রে পরিসীমা কি জানি, পরিসীমা হচ্ছে এই যে ধরো পরিসীমা, পরিসীমা হচ্ছে যদি আমি সয়া দেই তাহলে লেন্থ কত হবে। এখন দেখো এইটুকের দৈর্ঘ্য কত 24, এইটুকু 24, এইটুকু কত 16, এইটুকু স্যার 16, ওকে। আচ্ছা, দেখো স্যার আমার সবসময় মনে রাখবো আমার আয়তাকার ক্ষেত্রে পরিসীমা, পরিসীমা কি জানো, এই দেখো আমার এইটুকু তো কি ধরে নিই এইটুকু a, এইটুকু a, তারপরে দুই দৈর্ঘ্য বরাবর 2a এবং দুই প্রস্থ বরাবর 2b, তাহলে আমার পরিসীমা কি হয়ে গেল 2 * a + b। এবার দেখো 2 * 16 + 12, এটা 56 মিটার হচ্ছে পরিসীমা, পরিসীমা হলো 56 মিটার। এবং আমার কর্ণের দৈর্ঘ্য কি হবে, আমরা বলছি আয়তাকার ক্ষেত্রের জন্য কর্ণ তোমার 2 * না a স্কয়ার + b স্কয়ার, নরমালি দেখো কর্ণ কি হবে, দেখো যে কর্ণ এই দুটো 24 আর 16 স্কয়ার, দুটো আমার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a স্কয়ার + b স্কয়ার is equal to 24 স্কয়ার + 16 স্কয়ার, ওকে। ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা তোমার চলে আসছে 28.64 মিটার, 28.64 মিটার, ঠিক আছে। সিম্পল অঙ্ক স্যার, বুঝে বুঝে করবা, বুঝে বুঝে করলেই পেরে যাবা, ওকে। এরপর স্যার আরেকটা অঙ্ক করি যেটা কিনা পরীক্ষায় বেশ আসে এবং অনেকেই তোমরা এটা ভুল করে ফেলো, ঠিক আছে। কেন ভুল করো আমার জানা নাই, বাট ভুল করে ফেলো, ওকে। কথা হলো ভুল করে ফেলো, কেন ভুল করে এত কিছু জানি না। আচ্ছা দেখো ওই কোশ্চেনটা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার, দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার, এর দৈর্ঘ্য 10 মিটার কম হইলে, দেখো স্যার এর দৈর্ঘ্য যদি 10 মিটার কম হইতো তাহলে কি হইতো, এটা একটা বর্গক্ষেত্র হইতো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো বলে দিচ্ছে আয়তক্ষেত্রের এরিয়া, আয়তক্ষেত্রের এরিয়া স্যার 2000 মিটার স্কয়ার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 মিটার স্কয়ার, এর দৈর্ঘ্য এখন যা আছে, ধরো আমার আয়তক্ষেত্র এরকম কথার কথা, আমি যদি এটা 10 মিটার কমায় দেই তাহলে কি হয়ে যাবে, ও হচ্ছে একটা বর্গ হয়ে যাবে। আগে ছিল আয়তক্ষেত্র, দৈর্ঘ্য 10 মিটার কমায় দিলে ও কি হয়ে যাবে, একটা বর্গ হয়ে যাবে স্যার, ঠিক আছে। তো এখন স্যার আমি ধরে নেই আগের দৈর্ঘ্য হচ্ছে x, আগের প্রস্থ হচ্ছে y, তো তার মানে আমার পূর্বের এরিয়া কি হবে, তো নরমালি স্যার তো এই যে এরিয়া তো দেওয়াই আছে, এরিয়া তো দেওয়াই আছে, তো নরমালি স্যার আমরা তাহলে এরিয়া তো দিছে 2000, অথবা আমি শুধু এরিয়া কি বলতে পারি, এরিয়া কি আমি বলতে পারি না x * y, দৈর্ঘ্য ইনটু প্রস্থ গুণ দিলেই তো আমার চলে আসবে 2000। সো আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে y, তাহলে এরিয়া কি হয়ে যাবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ বা xy, ঠিক আছে। তো এই কেস তো এখন দেখো আমি প্রশ্ন মতে কি বলতে পারি, আমি প্রশ্ন মতে বলতে পারি এই যে xy এটার মানে হচ্ছে 2000, xy এটা মানে হচ্ছে 2000। এখন দেখো আমি কি জানি না, আমি দৈর্ঘ্য জানি না, প্রস্থ জানি না, আমার আননোন দুইটা। সো যেহেতু আমার দুইটা আননোন, আমার ইকুয়েশন আসবে দুইটা, যেহেতু আমার আননোন দুইটা, আমার ইকুয়েশন দুইটা আসতেই হবে, আমাকে দুটো ইকুয়েশন দিতেই হবে, না হলে আমি এক্সাক্ট সলিউশন পাবো না, হয় ইনফিনিটি মেনি সলিউশন পাবো, অসংখ্য সলিউশন পাবো, অথবা কোনো সলিউশনই পাবো না স্যার, ঠিক আছে। সেইটুকু গেল। তো এবং স্যার এটা এক, এবং স্যার দেখো আর কি বলছে, যদি আমার
দৈর্ঘ্য 10 মিটার কম হইতো, যদি স্যার আমার এই যে এখন যতটুকু আছে এখন দিয়ে একটু, যদি আমার দৈর্ঘ্য কি হইতো x - 10, ঠিক আছে, আমি ধরি স্যার এইটুকু হচ্ছে 10, এই যে এইটুকু হচ্ছে 10, কথা দৈর্ঘ্য যদি 10 মিটার কমে যায়, দৈর্ঘ্য যদি 10 মিটার কমে যায় তাহলে কি হয় দেখো, আমার এটা আর এটা সমান হয়ে যায়, বড় ক্ষেত্রে কি দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যায়, তাহলে আমার যদি 10 মিটার কম হইতো তাহলে কি হইতো, দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যেত, তাহলে কি বলতে পারি, তো বলতে পারি সুতরাং x - 10 y, x - 10 y। এখন আমরা দুইটা সমীকরণ পাইছি, এই যে y এর মান বসাতে দিতে এখানে, x * x - 10 2000, এখান থেকে পাই x² - 10x - 2000 0, এখান থেকে স্যার দেখো x এর ভ্যালু কি পাই, এখান থেকে যদি ক্যালকুলেশন করি স্যার দেখো x এর দুটো ভ্যালু পাবো, একটা হচ্ছে 50, একটা হচ্ছে স্যার -40, বাট দেখো x মানে কি বোঝায়, দৈর্ঘ্য কোনদিন ঋণাত্মক হতে পারে না, তার মানে এটা পসিবল না। সো আমার x এর ভ্যালু 50, x এর ভ্যালু যদি 50 হয় তাহলে আমার লেন্থ কি হবে, আমার দেখো তাহলে আমার এই যে y তো আমার প্রস্থ, লেন্থ না প্রস্থ কি হবে, প্রস্থ হবে 2000 ডিভাইড বাই x, x এর ভ্যালু হচ্ছে 50, 40 মিটার। ওকে, বুঝে গেছে? আচ্ছা এটা গেল। এরপরে ধরে এই যে তোমাদের যে ছিল যে একটা বাগান আছে, আয়তাকার বাগান, কোন কেসে বলিত আয়তাকার বাগানের ভেতরে 2 মিটার প্রশস্ত বিশিষ্ট একটা রাস্তা আছে, রাইট? অনেক সময় বলতো বাগানের বাইরে 2 মিটার প্রশস্ত বিশিষ্ট একটা রাস্তা আছে, রাস্তায় আমার ঘাস লাগাইতে কত টাকা খরচ হবে? প্রথমে যদি এই কেস থাকতো, ধর এই প্রথম কেস বাইরেটা নাই, তাহলে কি করতাম, প্রথমটা ধর দৈর্ঘ্য দেওয়া আছে 20 আর 15, রাস্তা দৈর্ঘ্য ধরো 2 2, তাহলে ছোটটা দৈর্ঘ্য কি হইতো 20 - 2 - 2, প্রস্থ কি হইতো 15 - 2 - 2। সো ছোটটার ক্ষেত্রফল বের করতাম, বড়টার ক্ষেত্রফল বের করতাম, বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে কিন্তু রাস্তার ক্ষেত্রফল পেয়ে যেতাম, পুরো রাস্তায় ঘাস লাগাতে কয় টাকা লাগে ওটা দিয়ে গুণ দিয়ে বের করে ফেলতাম, ঠিক আছে? 8 9 এর ম্যাথ আমাদের উদাহরণ দেখবো, 10 নম্বরে করে দেওয়া আছে, আরো আছে, সো ওইটা স্যার আমরা করে দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা এখন দেখো স্যার তোমাদের বইয়ে কিছু ডিরেক্ট অঙ্কের ম্যাথ আছে, যেমন ধরো বলছে একটা সামান্তরিকের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, একটি কর্ণ দিয়ে দিয়েছে এবং বলছে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো। এখন স্যার আমরা জানি সামান্তরিকের একটি কর্ণ এবং তার অপোজিট এবং তার বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের গুণফল হচ্ছে ক্ষেত্রফল। তো এখন দেখো আমাকে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, একটি কর্ণ দিয়ে দিয়েছে, তাহলে আমি যদি ক্ষেত্রফলকে কর্ণ দিয়ে ভাগ দেই তাহলে ওই যে কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পেয়ে যাব। সিম্পল স্যার, ঠিক আছে? আশা করি স্যার এগুলা পারবা। এবার দেখো তোমাদের উদাহরণের 52 নম্বরটা সুন্দর, উদাহরণের 52 নম্বরটা খুবই সুন্দর, একটু বড় লেন্থি, আমরা পরীক্ষা আসে বেশ, ঠিক আছে? মানে একদম ইজি আর কি, দেখলেই বুঝবা, আর না বুঝলে আমাকে জানাবা, ওকে? আচ্ছা এরপর দেখো যে একদম ডিরেক্ট ম্যাথ আছে কিছু, ধরো তোমাকে হচ্ছে আরেকটা কোশ্চেনে বলে দিছে যে একটা রম্বসের কর্ণ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, অপর কর্ণের দৈর্ঘ্য আর পরিসীমা বের করতে বলছে, ঠিক আছে? তো কোশ্চেনে কি বলছে আবার বলি, একটা কর্ণ দিয়ে দিছে, ক্ষেত্রফল দিয়ে দিছে, অপর কর্ণ আর কি বের করতে বলছে, পরিসীমা, অপর কর্ণ এবং পরিসীমা বের করতে বলছে, কোশ্চেনে সুন্দর আছে, অপর কর্ণ এবং পরিসীমা বের করতে বলছে। তো দেখো আর রম্বস কিরকম হয়, রম্বস হবে এরকম, এই যে এটা হচ্ছে আমাদের রম্বস, ওকে? তো এটা হচ্ছে আমাদের রম্বস, ওকে? এটা এমনি দিলাম আর কি, এমনি রাখলাম, কেন দিছি বুঝবার কি, একদম লাগাইনি। তো নরমালি আমার রম্বসটা হয় এরকম, ঠিক আছে? লাগাই দিই না বুঝতে পারো, রম্বসটা হচ্ছে এরকম, যদিও একটু বাঁকা হইছে, ঠিক আছে, যদিও স্যার বাঁকা হইছে, আলামত ইয়াকি আসলে বুড়ো হয়ে গেছি তো স্যার, সোজা বাঁকা বুঝি না। ওকে আচ্ছা দেখো স্যার আমার দুইটা কর্ণ আছে এবং স্যার দেখো আমার রম্বসের ক্ষেত্রফল কি, আর রম্বসের দেখো প্রশ্ন যেটা বলছিল একটি কর্ণ দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে দুইটা কর্ণের গুণফল, দুইটা কর্ণের গুণফল হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। এখন দেখো কোশ্চেনে এরিয়া দিয়ে দিছে 120 বর্গ মিটার, হাফ তো জানি, একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিছে 10 মিটার, তাহলে আরেকটা কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, তো আরেকটা কর্ণের দৈর্ঘ্য কি হবে, সুতরাং d2 হাফ ইনটু 10 গুণ করলে হয় 5, 120 ডিভাইড বাই 5, রেজাল্ট কত চলে আসে 26 না তো 24 মিটার চলে আসে, হ্যাঁ। আর দেখো আরেকটা কর্ণের দৈর্ঘ্য আছে 24 মিটার। এখন ধরো বলছে এবং একটা কর্ণের দৈর্ঘ্য পেয়ে এখানে পরিসীমা বের করতে বলছে,
রম্বসের পরিসীমা কি হবে? রম্বসের দেখো এই রম্বসের এই বাহুর দৈর্ঘ্য a, এইটাও a, এটাও a, এটাও a, তার মানে রম্বসের পরিসীমা হচ্ছে 4a। রম্বসের পরিসীমা 4a, বর্গের পরিসীমা হচ্ছে 4a। রম্বসের পরিসীমা 4a, তার মানে কি এখন একটা বাহুর দৈর্ঘ্য লাগবে। একটা বাহুর দৈর্ঘ্য কেমনে পাবো? এই দেখো স্যার, একটা বাহুর দৈর্ঘ্য কেমনে পাবো? এখন স্যার আমরা কি এটা জানি? আমরা আমরা কি জানি? দেখো স্যার, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে 90 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয় তার মানে কি? এটা অতিভুজ। তার মানে এইটা অতিভুজ। ওইটা অতিভুজ হইলে দেখো আমার এই একটা হবে ভূমি, একটা হবে লম্ব। কোনটা ভূমি কোনটা লম্ব এটা নেওয়া চিন্তা নেই, একটা ভূমি হবে একটা লম্ব হবে। এখন দেখো স্যার, আমার এই যে এইটুক, এই যে এইটুক, ওই এইটুক হচ্ছে স্যার আমার এই কোণের অর্ধেক। এইটুক হচ্ছে এই কোণের অর্ধেক। তার মানে আমি ধরি এটা আমার ফার্স্ট কর্ণ, আমি ধরি এটা হচ্ছে আমার সেকেন্ড কর্ণ। ওকে, তো দেখো আমার প্রথম কর্ণ দৈর্ঘ্য কত দেওয়া ছিল? ধর প্রথম কর্ণ তো বড়, আমি ধরি এটা 24। তো 24 এর অর্ধেক কত? এইটুক হবে স্যার 24 এর অর্ধেক। তো এখন তুমি নাম দাও, ধরো এটা এ, বি, সি, ডি, এটা ধরো ই। ধরো আমি ধরে নিই আমার এসি হচ্ছে সবচেয়ে বড় কর্ণ। এসি হচ্ছে ধর 24 মিটার। তাহলে এসির অর্ধেক কি হবে? এই হবে স্যার হাফ ইনটু 24 ইজ ইকুয়াল টু 12 মিটার। পাইলাম একটা। এরপর স্যার দেখো আমি ধরি যে আমার এই কর্ণ হচ্ছে বিডি হচ্ছে 10, অপরটা কর্ণের দিকে 10% দাও আছে। আমি ধরি আমার বিডি হচ্ছে 10 মিটার। তাহলে বিই এইটুক কত হবে? এইটুক হবে 10 এর অর্ধেক, কারণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে কর্ণদ্বয় পরস্পরকে। তাহলে এটা হবে হাফ ইনটু 10 ইজ ইকুয়াল টু 5 মিটার। ওকে, তো দেখো, তো তার মানে স্যার দেখো আমি অতিভুজ বের করতে চাই। আর অতিভুজ কি হবে স্যার? রুট ওভার ভূমি। তো একটা বাহুর দৈর্ঘ্য বা অতিভুজ, একটা বাহুর দৈর্ঘ্য বা অতিভুজ কি হবে? একটা বাহুর দৈর্ঘ্য বা অতিভুজ হবে ভূমি স্কয়ার রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ মানে কি? রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আমরা দেখো একটার মান হচ্ছে স্যার 12, একটার মান হচ্ছে 5। তো ক্যালকুলেশন করলে আমার দেখো বাহুর দৈর্ঘ্য চলে আসবে 13 মিটার। যেমন একটা বাহুর দৈর্ঘ্য 13 মিটার, সুতরাং পরিসীমা কি হবে? পরিসীমা এটা হবে ইজ ইকুয়াল টু 4a ইজ ইকুয়াল টু 4 ইনটু 13 ইজ ইকুয়াল টু 52 মিটার। দ্যাটস ইট। ওকে, একদম সিম্পল অঙ্ক স্যার, বাট পারতে হবে। একদম সিম্পল অঙ্ক, বাট এগুলো প্র্যাকটিস না করলে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আরেকটা অঙ্ক আছে, যে দেখো বহুভুজের ক্ষেত্রফল, যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রফল। ওকে, আর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল তো বলছি যে তোমার হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, দেখা দেখো। এরপর দেখো স্যার তোমাদেরকে যেটা বলবো যে সুষম বহুভুজের ক্ষেত্রফল। সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে দিব। দেখবো ওই সূত্র থেকে ডিরেক্ট ম্যাথ আসে। ঠিক আছে, ওই সূত্র থেকে ডিরেক্ট ম্যাথ আসে। ওই সূত্র চেঞ্জ না করলেও চলবে। ওই সূত্র তুমি যদি চেঞ্জ নাও করো তাও স্যার আমার চলবে। ঠিক আছে, সূত্র চেঞ্জ না করলেও চলবে। আচ্ছা, তো দেখো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। ওকে, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কি? খালি এটুকু মনে রাখো যে তোমার সুষম ষড়ভুজ মানে কি? ধরো এই যে সুষম ষড়ভুজ না, ধর সুষম বহুভুজ। ষড়ভুজ বলবো না, বহুভুজ। সুষম বহুভুজের ক্ষেত্রফল। সুষম বহুভুজ, বহুভুজ মানে কি একের অধিক বাহু থাকতে পারে। বহুভুজ মানে আমরা বুঝায় ত্রিভুজের বেশি আর কি, 3টা বা 4টা 5টা 6টা করে আমরা বহুভুজ বলি। ঠিক আছে, তো এখন দেখো বহুভুজ সুষম মানে কি? সুষম মানে কিন্তু দেখো আমার ওইটা যেরকমই হোক, বহুভুজটা যেরকমই হোক, ঠিক আছে, ওইটার প্রতিটা বাহুর লেন্থ সেম। প্রতিটা বাহুর লেন্থ কিন্তু সেম হবে স্যার। ঠিক আছে, ভুজ যেরকম হোক, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক, সপ্তভুজ হোক, ডাজন্ট ম্যাটার, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সেম হবে। যেরকম প্রতিটা বাহুর দৈর্ঘ্য সেম হবে, ওটাকে আমরা বলি কি? সুষম। সুষম বহুভুজের ক্ষেত্রফল। সুষম বহুভুজ বলি আসলে আমরা ওগুলোকে, ঠিক আছে, ওগুলোকে সুষম বহুভুজ বলি। তো সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্র খালি দেখে রাখো। ক্ষেত্রফল হচ্ছে n a স্কয়ার ডিভাইডেড বাই 4, এরপর cot
180 ডিগ্রি ডিভাইডেড বাই n। আবার বলি দেখো এরিয়ার ফর্মুলা কি হচ্ছে, এরিয়ার ফর্মুলা হচ্ছে na স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। ঠিক আছে, এখানে কোনটা কি স্যার দেখো, এখানে n হচ্ছে কতগুলো বাহু আছে, n হচ্ছে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, n হচ্ছে কতগুলো বাহু আছে, শেষ। আমার n কতগুলো বাহু আছে, n হচ্ছে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য। তো ধরো একটা অঙ্ক করি যে একটা সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। একটা সুষম পঞ্চভুজের সুষম পঞ্চভুজ সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এরিয়া বের করতে বলছে, এরিয়া। আমরা এরিয়া কি জানি, এরিয়া হচ্ছে স্যার n a স্কয়ার ডিভাইডেড বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। এখন দেখো n এর মান কত, পঞ্চভুজ পঞ্চ মানে n এর মান 5, এর মান কত 4 স্কয়ার ডিভাইডেড বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই কত, পঞ্চভুজ মানে n এর ভ্যালু 5। মান বসায় দিছো, এগুলো স্যার ক্যালকুলেটর বসায় দাও, ক্যালকুলেটর বসায় দেখো আমার ভ্যালু চলে আসে অলমোস্ট, ভ্যালু কত চলে আসবে, ভ্যালু চলে আসবে তোমার 27.528, 27.528 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার, 27.528 সেন্টিমিটার স্কয়ার। স্যার কথা বুঝে গেছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা এইটুক বুঝে ফেলেছি। তো এইটুক গেল। তো এরপর স্যার দেখো আমাদের পরের দুটো চ্যাপ্টার আছে, বেসিক্যালি হচ্ছে তোমাদের আমাকে ক্লাস নিতে বলছে একটা, আর আমি কি বলছি, আমি পার্সোনালি ক্লাস না পর স্যাটিসফাইড না হইলে তো ক্লাস পাই না। এই কারণে স্যার আমি শুধু দুইটা ক্লাস নিব, এরপর আরেকটা ক্লাস নিব। ওকে, বাট কথা হচ্ছে যে স্যার এই চ্যাপ্টার হিউজ, বেসিক্যালি একটা এই চ্যাপ্টারের উপর যদি কম করলো 4টা ক্লাস থাকতো, মানে প্রতি চ্যাপ্টারের উপর একটা করে 4টা থেকে 5টা ক্লাস দিলে ভালো হতো, বাট 4টা থেকে এত ক্লাস দেওয়া তো পসিবল না, বুঝতেই পারতেছো। এই কারণে হচ্ছে আমাদের একটু তাড়াহুড়ো করে নেওয়া হচ্ছে, ঠিক আছে, একটু তাড়াহুড়ো করে। আমরা কিন্তু এখন ম্যাক্সিমাম করে ফেলছি, খালি কিছু ম্যাথ করতে পারি না, ঠিক আছে, ম্যাক্সিমাম করে ফেলছি কিন্তু কিছু ম্যাথ করতে পারি নাই। ওরা তোমার চেষ্টা করলে পারবে, ঠিক আছে। প্রবলেম হলে আমাদের বলবো, আমরা তো স্যার করে দেওয়ারই চেষ্টা করবো। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, ভালো থাকো, তোমার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি স্যার ভালো আছো, সবাই খুব সুন্দর সময় কাটতেছে। স্যার দেখো হচ্ছে আমাদের পরে হচ্ছে সেকেন্ড পার্ট করবো স্যার, ঠিক আছে। মেইনলি একটা ক্লাস দিয়েছিল আমাকে, বাট আমি দুইটা পার্টে ভাগ করে নিয়েছি কারণ সিলেবাসটা অনেক বড় বড়। ওকে, তো এখন দেখো স্যার আমাদের ধরো একটা বৃত্ত, রাইট, একটা বৃত্ত কি থাকে, অবশ্যই একটা রেডিয়াস থাকে। এখন প্রথমে আমি জানতে হবে বৃত্তের পরিধি কি, ঠিক আছে। ধরো কথার কথা এই যে আমি এভাবে একটা বৃত্ত বানাইলাম, ধরো আমি এভাবে একটা বৃত্ত বানাইলাম, হ্যাঁ, এই যে এমনি একটা বৃত্ত ফর্ম করলাম, এভাবে একটা বৃত্ত ফর্ম করলাম, হ্যাঁ। এখন ওই বৃত্তকে যদি আমি টাইনে লম্বা করি, ওই বৃত্তটাকে যদি আমি টাইনে লম্বা করি, তাহলে লেন্থ কত হবে, সেটাই হচ্ছে আমার বৃত্তের পরিধি। ধরো আমি এখান থেকে খুইলা দুই সাইড থেকে সবাই দিলাম, তাহলে লেন্থ কত হবে, সেটাই হচ্ছে আমার বৃত্তের পরিধি। ওকে, পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। এখন ধরো আমরা নরমালি চাপের জন্য জানি চাপ s r থিটা, অথবা এটাকে লেখা যায় দেখো তোমার πr থিটা ডিভাইডেড বাই 180। এইখানে আমার থিটা হচ্ছে রেডিয়ানে, ওকে, এখানে স্যার আমার থিটা হবে ডিগ্রিতে, এখানে আমার থিটা হবে স্যার ডিগ্রিতে। স্যার কথা বুঝা গেছে কি বলছি, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তো এখন দেখো স্যার এটা তো বুঝলাম। এখন আমার আসছে একটা বৃত্ত ক্ষেত্রফল এবং একটা তোমার হইতেছে একটা বৃত্তের একটা অংশের ক্ষেত্রফল, ঠিক আছে, বৃত্তের একটা অংশের ক্ষেত্রফল, ওটাকে আমরা বলতেছি বৃত্তকলা, ঠিক আছে। বৃত্তের একটা অংশকে আমরা বলতেছি বৃত্তকলা। বৃত্তের ক্ষেত্রফল কি হবে, বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে? তো স্যার দেখো আমরা নরমালি জানি আমাদের এই যে পুরা বৃত্তের ক্ষেত্রফল কত, পুরা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², ঠিক আছে। তার মানে কি, তার মানে যদি আমার এই যে একটা সার্কেল যদি ধরো যে এখান ধরো রেডিয়াস, এখান ধরো একটা হচ্ছে বস্তু আছে এই পয়েন্টে, এই পয়েন্টের বস্তু আছে, এই বস্তু কি করলো, ঘুরে 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 আবার এই পয়েন্টে আসলো, তাহলে কি হবে, তাহলে আমার একটা সার্কেল সম্পূর্ণ হবে। এবং ও যদি এভাবে একবার ঘুরে এই পয়েন্টে আসা মানে কি,
360 ডিগ্রি ঘোরা, তুমি এটাকে কোঅর্ডিনেট চিন্তা করো, তাহলে কি হইছে 90 180 270 360, এই যেভাবে 360 ডিগ্রি ঘুরে আসছে। 360 ডিগ্রি যদি ঘুরে আসে তখন আমরা বলি একটা বৃত্ত সম্পূর্ণ রাউন্ড দিছে, সে একটা বৃত্ত সম্পূর্ণ পরিভ্রমণ করছে। ওকে, যদি সে সম্পূর্ণ পরিভ্রমণ করে এভাবে, সেই কেসে আমার যদি 360 ডিগ্রি ঘুরে 360 ডিগ্রি ঘুরলে 360 ডিগ্রি ঘুরলে আমার ক্ষেত্রফল হয় কত? 360 ডিগ্রি ঘুরলে আমার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তার মানে সুতরাং যদি 1 ডিগ্রি ঘুরে তাহলে ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার ডিভাইড বাই 360 ডিগ্রি। তাহলে সুতরাং যদি আমার থিটা ডিগ্রি ঘুরে, যদি থিটা ডিগ্রি ঘুরে তাহলে আমার ফর্মুলা কি যাবে? ফর্মুলা হবে থিটা ডিভাইড বাই 360 ইনটু পাই আর স্কয়ার। দিস ইজ মাই ফর্মুলা। তার মানে ধরো যদি কখন এরকম হয়, এই যে ধরো আগে কে রাখছি ছবি, যদি আমার একটা বৃত্ত আছে, বৃত্তকে আমি মনে ধরলাম, ধরো বৃত্তটা এইটুকু পরিমাণ চাপ উৎপন্ন করে। সো চাপের দৈর্ঘ্য কত? চাপের দৈর্ঘ্য আমরা একটু আগে দেখছি s r থিটা, যদি থিটা রেডিয়ান হয়, অথবা s পাই আর থিটা বাই 180 যদি আমার থিটা হয় ডিগ্রিতে। এবং আমি তোমাকে বলি এটা ক্ষেত্রফল কত, এই যে এটা ক্ষেত্রফল কত, এই যে এটা ক্ষেত্রফল কত, এটা ক্ষেত্রফল যদি বের করতে বলি, অথবা এই স্লাইসটা, এই যে স্লাইস, ধরো এটা একটা পিজ্জা, পিজ্জার একটা স্লাইস, এই স্লাইসটার ক্ষেত্রফল কত? এই স্লাইসটার ক্ষেত্রফল হবে স্যার আমার এই যে ও যতটুকু কোণ উৎপন্ন করে কেন্দ্রে, কেন্দ্রে যতটুকু কোণ উৎপন্ন করে সেইটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার। একদম ইজি কনসেপ্ট স্যার। ওকে, আচ্ছা এটা বুঝলাম। এখন কিছু উদাহরণ করি। হ্যাঁ, আমরা স্যার কিছু উদাহরণ করি, আমাদের একটু কাজটা গাইতে হবে। ওকে, আচ্ছা তো উদাহরণ দেখি স্যার। প্রথমটা ধরো আমাকে বলে দিলাম তোমাকে যে একটা বৃত্তের ব্যাসার্ধ, দেখো একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার এবং বৃত্তচাপটি কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং বৃত্তচাপটি কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমাকে বলেছে বৃত্তচাপের দৈর্ঘ্য কত এবং বৃত্তকলার ক্ষেত্রফল কত স্যার। ঠিক আছে, দেখেন এখানে বলছে ব্যাসার্ধ আর 8 সেন্টিমিটার, ওকে, এবং কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? কেন্দ্রে কোণ উৎপন্ন করে 56 ডিগ্রি। আমার সেন্টারে ও কোণ উৎপন্ন করতেছে 56 ডিগ্রি। ঠিক আছে, স্যার তাহলে আমার ইসের দৈর্ঘ্য কি হবে? বৃত্তচাপ s is equal to pi r theta divided by 180 ডিগ্রি। ঠিক আছে, তো মান বসিয়ে দাও। পাই এর মান কত? 8, আগে তো পাই বসাইতে হবে। 3.1416 into 8 into theta ভ্যালু হচ্ছে 56 ডিগ্রি ডিভাইডেড বাই 180। এখন ভ্যালু যা আসে তাই, এটার ভ্যালু যা আসে তাই। ওকে, আচ্ছা এরপর আমাদের যদি বসাই আমরা দেখব ভ্যালু আছে 7.82 সেন্টিমিটার, 7.82 সেন্টিমিটার। এবং আমাকে এবং দেখো আমি যদি বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করতে চাই, বৃত্তকলার ক্ষেত্রফল, তো সেই কেসে আমার কি হবে? বৃত্তকলার ক্ষেত্রফল হবে, বৃত্তকলার ক্ষেত্রফল is equal to, তোমার আমরা কি বলছি? থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। তার মানে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করতেছে সেটাকে ভাগ দিব 360 দিয়ে ইনটু পাই আর স্কয়ার। তো দেখি স্যার তাহলে আমার কি আসে? সেটা হচ্ছে 56 ডিগ্রি, 56 ভাগ 360 ডিগ্রি ইনটু পাই এর ভ্যালু বসাবা, আর এর ভ্যালু কত? 8 সেন্টিমিটার। ওকে, তো ক্ষেত্রফল দেখো কি আমার সেটের ক্ষেত্রফল কিন্তু আসবে বর্গ সেন্টিমিটার হবে, ক্ষেত্রফল আসবে বর্গ সেন্টিমিটার আসবে। ঠিক আছে, এবং ক্যালকুলেশন করলে মান যা আসে তাই, আমি আর ওটা বের করতে চাচ্ছি না। ক্যালকুলেশন করলে মান যা আসে তাই, আমি বের করতে চাচ্ছি না। ওকে, আচ্ছা তো দেখো তোমাদের এই যে এটা কিন্তু অনেকটা তোমাদের অনুশীলনের 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এগুলোর মতো। ঠিক আছে, 1 3 4 এগুলোর মতো। ওকে, এই উদাহরণটা অনুশীলনের। আচ্ছা এরপর দেখো আর একটা অঙ্ক করি, সেটা হচ্ছে যে ধরো বলছে যে একটা বৃত্তের, মানে আমি বলছি দেখো মেইনলি কিন্তু ফোকাস দিব হচ্ছে উদাহরণগুলোতে। হ্যাঁ, তুমি উদাহরণগুলো ভালো মতো বুঝলে অনুশীলনী এমনিই পারবা, উদাহরণ ভালো মতো বুঝলে অনুশীলনী এমনিই পারবা। ওকে, এরপর দেখো আমি তোমাকে বলি যে আমার একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার। সুন্দর একটা কোশ্চেন। বলতে দেখো বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য, ব্যাস হলো 2r, পরিধি হলো 2πr। ঠিক আছে, ব্যাস ও পরিধির পার্থক্য কত? আমাকে বলছে 90 সেন্টিমিটার। ব্যাস ও পরিধির পার্থক্য হচ্ছে 90 সেন্টিমিটার, সেন্টিমিটার দিব না। তো
এখান থেকে দেখো কি করা যায় স্যার, এখান থেকে দেখো আমি 2 আর কমন নিতে পারি। 2 আর কমন নিলাম, কি আসে 1 মাইনাস, এই যে এখন তো স্যার একটা কথা হয়ে গেল স্যার, এই যে দেখছো এই ভুলটাই তোমাকে করে ফেলো, এই ভুলটাই তোমাকে করে ফেলো। এখানে কি ভুল হয়েছে কেউ বলতে পারবা? স্যার দেখো আমাদের কি করতে হবে, আমাকে সবসময় বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে, ঠিক আছে? এখন বড় অবশ্যই 2 পাই আর বড় নাকি 2 আর বড়? অবশ্যই 2 পাই আর বড়, কারণ বৃত্তের পরিধি বৃত্তের ব্যাস অপেক্ষা পাই গুণ বড়, দেখছো পাই গুণ বড়। সো এখানে আমাদের যেটা করতে হবে যে 2 পাই আর বৃত্তের পরিধি মাইনাস ব্যাস ইজ ইকুয়াল টু 90। মানে সুতরাং 2 আর কমন নিলে আমার হয়ে যাবে পাই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 90। সুতরাং আর কত হবে? আর হবে 90 ডিভাইডেড বাই 2 ইনটু 3.1416 মাইনাস 1। এখন দেখো আমাদের রেজাল্ট যা আসে তাই এবার ক্যালকুলেশন করব না, ঠিক আছে? এবং রেজাল্ট কিন্তু সেন্টিমিটার আসবে, তো এটা খেয়াল রাখবো আমাকে প্রশ্নে কি দেওয়া আছে, মিটার নাকি সেন্টিমিটার, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো স্যার আমরা এখন করতে চাই উদাহরণ 21, যেটা কিনা তোমার বইয়ের 5 নাম্বার 6 নাম্বার, ওকে? তোমার বইয়ের 5 6 অনুশীলনী 5 6 সেম। আমরা এখন যেটা করব সেটা অনুশীলনী 5 6 সেম স্যার, ঠিক আছে? আচ্ছা, ওকে। বলতে দেখো একটু বৃত্তাকার মাঠের ব্যাস হচ্ছে 124 মিটার। তো দেখো আমি বলছিলাম এরকম একটা বৃত্তাকার মাঠ আছে, বৃত্তাকার মাঠের ব্যাস বলে দিয়েছে 124 মিটার। এখন দেখো ব্যাস যদি 124 মিটার হয় তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে এটা 124 এর অর্ধেক, 124 এর অর্ধেক কত? 62। ওকে, তাহলে বুঝলাম আমার ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু 62। r হচ্ছে 62, ওকে? আচ্ছা, r এর ভ্যালু 62। এরপর দেখো স্যার আমার কি আসছে, r এর ভ্যালু 62 এটা পাইলাম। এরপরে আমাকে বলছে মাঠের সীমানা ঘেঁষে 6 সেন্টিমিটার চওড়া একটা পথ আছে। এই দেখো মাঠের সীমানা ঘেঁষে 6 সেন্টিমিটার চওড়া একটা পথ আছে, মাঠের সীমানা ঘেঁষে 6 সেন্টিমিটার চওড়া একটা পথ আছে। এবং এটা কত? এই যে এটা হচ্ছে স্যার আমার 6, মাঠের সীমানা ঘেঁষে স্যার আমার 6 মিটার, 6 মিটার চওড়া একটা ইয়া আছে, আর এটা হচ্ছে স্যার 62 মিটার, এই যে আর। তো এখন দেখো স্যার আমার আগের যে আমার স্যার এখানে দেখো দুইটা বৃত্ত আছে, একটা হচ্ছে ছোট বৃত্ত, একটা হচ্ছে বড় বৃত্ত। তো এখন দেখো স্যার স্মল সার্কেলের ক্ষেত্রফল কত? পাই ইনটু 62 স্কয়ার। বিগ সার্কেল মানে বড়টা, ঠিক আছে? বড়টা কি? বড় হচ্ছে দেখো আমার রাস্তা সহ সার্কেল, রাস্তা সহ বৃত্ত, রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল হবে পাই ইনটু, এখানে আর এর মান কত হবে দেখো, এখানে আর এর মান হবে এই যে তোমার এখানে আগের 62 তো আছেই, আগের 62 তো আছেই, প্লাস এই 6 যোগ হবে, ঠিক আছে? কি বুঝতে পারছো? কারণ দেখো আমার এটা তো পুরাটা জুড়ে আছে, আমার এই মাঠটা তো পুরাটা জুড়ে আছে, সো আমার এই 62 প্লাস এই যে 6 ওই এক্সট্রাটা অ্যাড হয়ে যাবে, ওকে? তো কি হয়ে গেল দেখো আমার হয়ে যাবে 62 প্লাস 6 স্কয়ার, মান যা আসবে তাই। এরপর তোমাকে বলছে রাস্তার ক্ষেত্রফল বের করো। এখন দেখো স্যার তুমি নিজে বুঝতেছো, ধরো আমার এরকম কিছু একটা আছে, ধরো আমি প্রথমে পুরোটা ক্ষেত্রফল বের করব, এরপর হচ্ছে এটা বাদ দিয়ে দিব, তাহলে কি বাকিটা ক্ষেত্রফল পেয়ে যাবো না? পেয়ে যাবো স্যার। এটা আমরা সবাই জানি যে আমি যদি বড়টা থেকে ছোটটা ক্ষেত্রফল বাদ দিই তাহলে এই বাইরের পার্টটুকু পাওয়া যায়। তো তাহলে সুতরাং আমার রাস্তার ক্ষেত্রফল কি হবে? দেখো আমার রাস্তার ক্ষেত্রফল হয়ে যাবে যে পাই ইনটু 68 স্কয়ার মাইনাস পাই ইনটু 62 স্কয়ার। রেজাল্ট যা আসে তাই, ঠিক আছে? আমরা স্যার রেজাল্টে যাব না, মানে ক্যালকুলেশনে যাব না, ঠিক আছে? ওকে, এরপরে বাকি ইয়া। আচ্ছা ঠিক আছে, এখন স্যার দেখো একটা জিনিস জানতে হবে। দেখো আমরা এখন হচ্ছে উদাহরণের 24 নম্বর ম্যাথটা করব, উদাহরণের 24 নম্বর ম্যাথটা করব, যেটা কিনা তোমাদের অনুশীলনের 27, হ্যাঁ অনুশীলনী 27 আর উদাহরণ 24 সেম, অনুশীলনী 27 আর উদাহরণ 24 হচ্ছে সেম, ঠিক আছে? তো দেখো আমরা এখানে কি বলছে যে 21 মিটার 20 সেন্টিমিটার পথ যেতে দুইটি চাকা 32 বার এবং 48 বার ঘোরে, ওকে? চাকা দুইটি ব্যাসার্ধের অন্তর বের করো। এখন স্যার আমরা কিন্তু একবার ওই যে আমরা কিন্তু লাস্ট ক্লাসে কোথাও বলে দিয়েছিলাম যে একটা চাকা যদি একবার ঘোরে তাহলে ওর পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, একটা চাকা একবার ঘোরা মানে ওর পরিধির সমান দূরত্ব অতিক্রম করে স্যার, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে বলছে যে তোমার 211 মিটার 20 সেন্টিমিটার এগুলোকে এক জাতীয় রাশিতে নিয়ে যাই। তো এখন দেখো 211 মিটার
20 সেন্টিমিটার। এটা লেখা যেই কথা 211 কে 100 দিয়ে গুণ দাও প্লাস 20, তাহলে কত আসো দেখো তোমার 21120 সেন্টিমিটার। ওকে, এক জাতীয় রাশিতে নিয়ে গেলাম যাতে আমার ক্যালকুলেশন করতে ইজি হয়। ওকে, এরপর দেখো যে আমি ধরে নেই আমার যে তোমার হচ্ছে ছোট চাকার ব্যাসার্ধ, আমি ধরে নিচ্ছি ছোট চাকার রেডিয়াস হচ্ছে স্মল আর, বড় চাকার ব্যাসার্ধ, এটা কিন্তু তো বাংলা লিখবো, হ্যাঁ, বড় চাকার ব্যাসার্ধ হচ্ছে গ্রেটার আর। আচ্ছা, এখন স্যার যে আমি ধরে নেই দেখো আমার চাকা যত বড় হবে আর পরিধি তত বড় হবে, পরিধি যত বড় হবে ও একবার ঘুরলে তত ডিসটেন্স বেশি যাবে, তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ পথ যেতে আর টাইম কম লাগবে। দ্যাটস ওয়াই যেই চাকাটা 32 বার ঘুরে ওই চাকার ব্যাসার্ধ বড়, যেটা বেশি বার ঘুরে ওই চাকাটা ছোট, ওটার ব্যাসার্ধ কম। তো এখন দেখো আমাকে প্রশ্নে বলে দিছে যে এই যে 200, যে এই দূরত্ব যাইতে কি হয়, কয়বার ঘুরে, 32 বার ঘুরে, কয়বার ঘুরে 32 বার ঘুরে। এখন দেখো আমরা জানি যে প্রথম ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো n ইনটু 2 পাই r, n ইনটু 2 পাই r ইজ ইকুয়াল টু কত, 21120 সেন্টিমিটার। n কত, ও n মানে হচ্ছে কয়বার ঘুরছে, n মানে হচ্ছে কয়বার ঘুরছে, কয়বার ঘুরছে 32 বার, ঠিক আছে, আমার ঘুরছে 32 বার, r এর ভ্যালু জানি না 21120। এখন দেখো আর দেখো আমি তো সবই জানি, 32 জানি, পাই এর ভ্যালু 3.1416 জানি, 2120 জানি, সো এখন এটা ক্যালকুলেশন করবা, আর এর ভ্যালু যে কি হবে 21120 ডিভাইডেড বাই 32 ইনটু 2 পাই, দেখবা রেজাল্ট যা আসে তাই। ওকে, আচ্ছা এটা গেল একটা। এরপর একই ভাবে স্যার দ্বিতীয় ক্ষেত্রে দেখো প্রথমে তো আমি বড় চাকাটা কয়বার ঘুরে বের করলাম আর এর একটা ভ্যালু বের করে ফেললাম। এরপর দেখো আমার দ্বিতীয় ক্ষেত্রে তোমার 2 পাই স্মল আর ও কিন্তু একই দূরত্ব অতিক্রম করে স্যার, ঠিক আছে। তো এই সেম, তো এই কেসে আমাদের ছোট আর কি হবে, ছোট, আচ্ছা ও হচ্ছে এই কেসে এন কি হবে, দেখো আমার ছোট চাকা কিন্তু বড় চাকা ঘুরছিল 32 বার, ছোট চাকা কয়বার ঘুরবে 48 বার, তাহলে দেখো কি হয়ে গেল 48 ইনটু 2 পাই আর ইজ ইকুয়াল টু 21120, তাহলে সুতরাং আর হয়ে যাবে 21120 is equal to 48 into 2 pi, 48 into 2 pi। বুঝতে পারছেন, ক্যালকুলেশন করব আর এর একটা ভ্যালু বের হয়ে যাবে, একটা ভ্যালু হয় 105.04 বড় চাকার রেডিয়াস এবং আরেকটা চাকার ভ্যালু হয় হচ্ছে 70.03 সেন্টিমিটার, দুইটা সেন্টিমিটার এক হয়ে আসে। এরপর কি করবা, এদের অন্তর বের করে ফেলবা, তাহলে কি হয়ে গেল, তাহলে আমার দুটি ব্যাসার্ধের অন্তর বের হয়ে গেল, ঠিক আছে। ওই অনুসরণী ওই অঙ্কটাও একই রকম স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপর স্যার দেখো আরো এক টাইপের অঙ্ক আসে, ঠিক আছে, সেটা হচ্ছে দেখবা তোমাকে বিভিন্ন শেপ দিয়ে দেয়, বিভিন্ন শেপ দিয়ে বলে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করো। এই টাইপের জিনিস স্যার কলেজেও আছে, বুঝছো, এই টাইপের জিনিস কোথায় আছে, কলেজেও আছে, রাইট। তো কি রকম হয় আসলে আমরা দেখি। এখন দেখো যে একটা জিনিস জানতে হবে, আমার বৃত্তের ক্ষেত্রফল কত, আমার বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত, অর্ধবৃত্ত মানে কি, একটা বৃত্তের অর্ধেক, ঠিক আছে। এই দেখো তোমার ধরো পুরা বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার। অর্ধেক বৃত্ত হয় অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে হাফ পাই আর স্কয়ার। যদি কোয়ার্টার বৃত্ত হয়, একটা স্লাইস, ধরো একটা পিৎজার একটা স্লাইস, একটা পিৎজার এটা ধরো যে এটা 4 ভাগ করছো, এটার একটা স্লাইস, ঠিক আছে, ধরো যে এই স্লাইসটা, এই স্লাইসের ক্ষেত্রফল কি হবে, 4 ভাগের 1 ভাগ, 1/4 পাই আর স্কয়ার। ওকে, অথবা যদি ধরো আমার একটু এইটুকু দেওয়া থাকে, জাস্ট কথা ভাব, এইটুকু দেওয়া থাকে, খালি আমাকে বলছে যে এইটুকুর ক্ষেত্রফল বের করো, তখন কি আমরা কি, আমরা তো জানি যদি আমার এই অ্যাঙ্গেলটা থিটা হয় তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রফল কি, থিটা বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তোমাদের বইয়ের উদাহরণ 26-27 এইখানে দুটো অঙ্ক আছে, অনুশীলনী তো সেম টাইপেরই অঙ্ক আছে, ঠিক আছে। ওগুলা কেমনে করব, তো চলো দেখি আমরা। আচ্ছা ওকে, তো দেখো তোমাদের অনুশীলনের কিছু অঙ্ক করে দেই স্যার, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো
তোমাদের অনুশীলনীর প্রথমটা করে দেই, প্রথম দ্বিতীয় তৃতীয়টা। প্রথমে দেখো তোমাদের অনুশীলনীতে প্রথমে বলছে যে এটার ক্ষেত্রফল বের করতে বলছে। এই যে প্রথমে কি করতেছে, একটা ত্রিভুজ আঁকছে এবং এরপরে এই দেখো একটা ইয়া দিছে। আর এইটা কি স্যার বলতো? এটা এটা হচ্ছে একটা হাফ সার্কেল, হাফ অর্ধবৃত্ত। এটা হচ্ছে আমার একটা অর্ধবৃত্ত, এটা হচ্ছে অর্ধবৃত্ত এবং এটা কি একটা ত্রিভুজ। এটা কি স্যার? আমার একটা ত্রিভুজ যেখানে কিনা আমাদের দিছে 10 সেন্টিমিটার, না হ্যাঁ 10 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা হচ্ছে স্যার আমার 9 সেন্টিমিটার, ঠিক আছে। এখন দেখো এই যে পুরোটা ক্ষেত্রফল বের করতে হবে, পুরোটা মানে কারণ অঞ্চল তো আমি এখানে গাঢ় করতেছি না। তো দেখো স্যার আমার একটা অর্ধবৃত্ত, এই যে একটা অর্ধবৃত্ত আমাকে বলে দিয়েছে অর্ধবৃত্ত এইটুকু হচ্ছে স্যার 9 সেন্টিমিটার। তার মানে কি স্যার? এটা কি ব্যাস বুঝাইছে নাকি ব্যাসার্ধ বুঝাইছে? এটা তো তোমরা সবাই বুঝে গেছো, আমার শুরু থেকে শেষ মাথার মধ্যে দূরত্ব হচ্ছে ব্যাস। তাহলে আমার একটা ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হয়ে যাবে আর, সুতরাং ব্যাসার্ধ হয়ে যাবে 4.5 সেন্টিমিটার। সো পুরো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, পুরো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল। এখন দেখো আমার অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইনটু পাই আর স্কয়ার। আর ত্রিভুজের যে তিনটা বাহু দেওয়া আছে, তিনটা বাহু দেওয়া থাকলে আমরা দৈর্ঘ্য কেমনে বের করি? রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b ইনটু s মাইনাস c। ওকে, এখন দেখো আমি এখান থেকে কি পেয়ে গেছি? r পেয়ে গেছি। সো হাফ ইনটু পাই 4.5 স্কয়ার প্লাস, দেখো আমার এখানে কি প্রথমে বের করো পরিসীমা। তো আমরা জানি পরিসীমা হচ্ছে 2s। তাহলে অর্ধবৃত্তের ফর্মুলা কি জানি? অর্ধবৃত্তের ফর্মুলা জানি s ইজ ইকুয়াল টু, লাস্ট ক্লাসে পড়েছিলাম, a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। এখন তিনটা যোগ করো, 10 আর 8 যোগ করলে কত হয়? 10 আর 8 যোগ করলে হয় 18, 18 না যোগ করলে হয় 27, 27 এর অর্ধেক হচ্ছে 13.5। তার মানে s হচ্ছে 13.5। তো দেখো যে 13.5 ইনটু 13.5 মাইনাস 10, 13.5 মাইনাস 9, 13.5 মাইনাস 8। ওকে, বুঝতে পারছো? সিম্পল স্যার, এরপর ক্যালকুলেশন করব, রেজাল্ট যা আসে তাই। ওকে, এইটুকু বুঝলাম। পরেরটা দেখো, এই যে তোমাদের পরের যে অঙ্কটা, ওখানে কি করছে? পরের অঙ্কে করছে, দেখো যে তোমাকে হচ্ছে এরকম একটা কি দিছে, এই যে এরকম একটা ক্ষেত্র দিছে, এই যে এরকম দিছে এবং কোশ্চেন কিন্তু দেখো বলে দিছে এগুলো সমান। তার মানে কি আমাকে একটা বর্গক্ষেত্র দিছে, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত দিছে? 4, বর্গক্ষেত্রের ক্ষেত্র দৈর্ঘ্য কত দিছে? 4 সেন্টিমিটার। তার মানে এইটুকু কত হবে স্যার? আমার এইটুকু কিন্তু হয়ে যাবে 4 সেন্টিমিটার, এইটুকু হয়ে যাবে 4 সেন্টিমিটার, ঠিক আছে। তো এইটুকু যদি 4 সেন্টিমিটার হয়, দেখো এর আগের মতোই যদি পুরোটা হয় 4 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? এই দেখো আমার এই পুরোটা হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ কত হলো? আমার এটা পুরো ব্যাস, তাহলে ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু 4/2 ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা এটার ব্যাসার্ধ বের করতে ভুল করো, তোমরা কিন্তু এটার ব্যাসার্ধ বের করতে ভুল করো, এটা কিন্তু ভুল করো না, ঠিক আছে। এখানে কিন্তু ব্যাস দেওয়া থাকে, ব্যাসার্ধ বের করে নিতে হবে। আর এটা কি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ফর্মুলা কি? r স্কয়ার। তোমার বর্গক্ষেত্র কি? তোমার হচ্ছে যেমনটা বাহুর দৈর্ঘ্য স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তো গেল। তো তাহলে এটা টোটাল এরিয়া কত হবে? টোটাল এরিয়া হবে এই যে আমার অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি? হাফ ইনটু পাই আর স্কয়ার, আর কত? 2 প্লাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? যেটা বাহু স্কয়ার, 4 স্কয়ার। দ্যাটস ইট, সিম্পল। এরপরটা দেখো, এরপরে হচ্ছে এরপরে যে অঙ্কটা আছে সেখানে কি বলছে? এরপরের অঙ্কটা আমাকে বলে দিছিল যে ওকে, দেখো এরপরের অঙ্কটা আমাকে বলে দিছিল হচ্ছে এই দেখো, এই যে তোমার হচ্ছে একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে। আয়তক্ষেত্রে তোমাকে বলছে যে এইটার ক্ষেত্রফল বের করতে, যে এই পার্টের। ওকে, এইটা কি স্যার বলতো? এটা স্যার আমার অর্ধবৃত্ত। এখানে দেখো এটা বলে দেওয়া আছে 12 সেন্টিমিটার, এটা এইটুকু বলে দেওয়া আছে স্যার 10 সেন্টিমিটার। বুঝলে, দেখো আমরা বুঝে গেলাম, আমরা বুঝে গেছি এটা কি দেওয়া আছে। আমাকে একটা স্যার আয়তক্ষেত্র দেওয়া আছে, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি হচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আচ্ছা, এখন দেখো স্যার আমি পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে উপরের অংশটুকু পেয়ে যাবো না? তাহলে উপরের অংশটুকু পেয়ে যাবো। সো কি করব? প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, এরপর অর্ধবৃত্তের ক্ষেত্রফলটুকু বাদ দিব। আর আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি জানি? অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে তোমার হাফ ইনটু পাই আর স্কয়ার।
ধরেন আর কত স্যার, দেখো এইটুক কি দেওয়া আছে, একদম শুরু থেকে শেষ মাথার মতো ডিসটেন্স দেওয়া আছে, তার মানে কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, ব্যাস 12 সেন্টিমিটার, ব্যাসের কত, অর্ধেক 6 সেন্টিমিটার, মাইনাস হাফ ইনটু পাই ইনটু 6 স্কয়ার, রেজাল্ট যা আসে তাই। সেকেন্ড ম্যাথটাও সেম। তোমার এখন লাস্টের ম্যাথে দেখো, লাস্টের ম্যাথে কি করছে, এরকম হচ্ছে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তটা কিসের মধ্যে আবদ্ধ, বৃত্তটা হচ্ছে স্যার আমার এই যে এরকম একটা বর্গক্ষেত্রের মধ্যে আবদ্ধ, ঠিক আছে। তো আমাকে এখন বের করতে বলছে যে এগুলা এই সাইড এই সাইড এই সাইড। সো কেমনে করব, হিসাব একদম ইজি। প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, দেখো আমার কাছে এই পুরোটা দেওয়া আছে, আমাকে এই পুরোটা দেওয়া আছে 12 সেন্টিমিটার। এখন অনেকে বুঝে না ভাই পুরোটা দেওয়া আছে, তাহলে তো আমার বৃত্তের ব্যাসার্ধ কই দেওয়া গেল। স্যার দেখো তুমি এইটারে একটু ট্রান্সফার করে নিয়ে আসো, এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স কি হবে, এটা হবে স্যার 12 সেন্টিমিটার। এখন দেখো তোমার বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী এক মাথা থেকে আরেক মাথার কোনো ডিসটেন্স কি, ব্যাস। তার মানে তোমাকে ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে বৃত্তের জন্য ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে কিন্তু 6 সেন্টিমিটার। তো এই কেসে তুমি এই যে কারণ অংশের ক্ষেত্রফল হবে 12 স্কয়ার, 12 স্কয়ার কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রফল কি হবে, বৃত্তের ক্ষেত্রফল হবে পাই, আর কত, আর হচ্ছে দেখো এই 6 সেন্টিমিটার, মানে 6 আর কি, 12 আর থেকে, বুঝতে পারছো। সো বইয়ে চ্যাপ্টার অঙ্ক করে দিলাম। আচ্ছা, এরপর দেখো আমার কাছে ঘনবস্তু, ঠিক আছে। সো ঘনবস্তু কি, নরমালি তোমার ঘনবস্তু হচ্ছে যেগুলোর দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে, সবই থাকে, ওগুলাকে আমরা বলি ঘনবস্তু। সো ঘনবস্তু কি, ঘনবস্তু আমরা বলতে পারি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই থাকে স্যার, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। তো এখন দেখো আমাদের অনেক ধরনের বর্গক্ষেত্র আছে, এখানে দেখবো অনেক ধরনের বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করা আছে। সো আমরা মোটামুটি সব ধরনের বর্গক্ষেত্র সম্পর্কে জানবো, ফর্মুলাগুলো শিখবো, ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, ফর্মুলাগুলো মাথায় থাকে না স্যার, ঠিক আছে, নরমালি। তো দেখো সবসময় মনে রাখবা, আমার প্রথমে এখানে অনেক কিছু, প্রথমে আছে আয়তাকার ঘনবস্তু নিয়ে। আয়তাকার ঘনবস্তু কি, যে কোনো কিছু একটা আয়তাকার ঘনবস্তু, জাস্ট লাইক ধরো একটা বই, ধরো এই যে এই বইটা, এই যে বই, এটা একটা আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে। কেন আয়তাকার ঘনবস্তু, এটার সাথে দেখো একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, এবং স্যার কি আছে, একটা উচ্চতা আছে। তো তার মানে এটা কি, এটা একটা আয়তাকার ঘনবস্তু। এখন আমার আয়তাকার ঘনবস্তুর কর্ণ কি হবে জানো, আয়তাকার ঘনবস্তু। আমার সাথে ফর্মুলা জানলে এই অঙ্কগুলো একদম ইজি, তোমাকে ডাটা দেওয়া থাকবে খালি বসাই দিবা, ঠিক আছে। তো তোমাকে ফর্মুলা জানতে হবে। আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু দেখো এক নম্বর হচ্ছে কর্ণ। কর্ণের ফর্মুলা কি, কর্ণের ফর্মুলা হচ্ছে ধরো তোমাকে একটা আয়তাকার আয়তক্ষেত্রের কি, ধরো দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। ধরো দৈর্ঘ্য এ, আমরা ধরে নেই দৈর্ঘ্য, ধরে নেই কথার কথা, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, উচ্চতা হচ্ছে সি, ঠিক আছে। সো তাহলে আমরা তার কর্ণের দৈর্ঘ্য জানা, এই তিনটা যোগ করে দিবা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার রুট ওভার, ঠিক আছে। প্রমাণ দেওয়া আছে বইয়ে, খেয়াল করতে পারো। এরপরে যে আমার নরমালি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, এখন দেখো আমার একটা আয়তক্ষেত্রে আমার ইয়া আছে কয়টা, তোমার তল আছে কয়টা। তো চিন্তা করো আমার এখানে কয়টা তল আছে স্যার, দেখো তল কয়টা, একটা তল, দুইটা তল, তিনটা তল, চারটা তল, পাঁচটা তল, ছয়টা তল। আবার দেখাই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। টোটাল আমার তল আছে 6টা। এখন দেখো এই তলের ক্ষেত্রফল কি, ধরো যে এই দৈর্ঘ্যটা ইনটু প্রস্থ, এটাও সেম। এটার ক্ষেত্রফল কি, এই দৈর্ঘ্য ইনটু প্রস্থ বা উচ্চতা, ওকে, এটাও সেম। এই সারফেসে কি হবে, এই যে এইটা ইনটু এইটা, কারণ আয়তাকার তো, শুধু এই সারফেসে তো আয়তাকার, এইটা মানে এটা ইনটু এটা, অথবা বলতে পারো দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এই সারফেসও সেম। সো এমনি করে প্রমাণটা দেখবো, আমরা প্রমাণটা দেখানোর চেষ্টা করলাম। সো ওই প্রমাণ অনুযায়ী আমাদের আয়তাকার ঘনবস্তু তোমার হচ্ছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সব ফর্মুলাগুলো মুখস্থ রাখলেই না, প্রমাণ লাগবে না, তার প্রমাণ দেখে নিবা বই থেকে। সমগ্র তলের ক্ষেত্রফল, ওকে। আর যদি প্রমাণ না বুঝো প্যানিক হওয়ার কিছু নাই, না বুঝে বাদ দিয়ে দিবা। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে আমার তোমার 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ, ঠিক আছে, এবি প্লাস বিসি প্লাস সিএ। আচ্ছা, এবং ঘনবস্তুর আয়তন মনে রাখবা, এটা আয়তন হবে অলওয়েজ, এটার আয়তন হবে অলওয়েজ দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, এবিসি, মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা হচ্ছে আয়তাকার বস্তুর
কি বলবো আয়তন, আমরা আয়তাকার বলছি আয়তন বলা হয় দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। এখন দেখো তোমাদের হচ্ছে উদাহরণ আরেক নাম্বার করে ফেলি। এখানে বলছে আমার একটা আয়তাকার গড়বস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিছে। ধরো তোমাকে দৈর্ঘ্য দিছে, দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 20 সেন্টিমিটার, উচ্চতা কি, উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার। আমাকে বের করতে বলছে এটা কর্ণ দৈর্ঘ্য বের করো, সমগ্র তলের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল বের করো, আয়তন বের করো। এই যে কোশ্চেন অ্যান্সার এবিসি ইনপুট দিবা, এইখানে এবিসি ইনপুট দিবা, এখানে এবিসি ইনপুট দিবা, শেষ। ঠিক আছে, একদম ইজি স্যার, বাট যে ভুলটা করো তোমরা ক্যালকুলেশন ভুল করা যাবে না। ওকে, আচ্ছা এখন স্যার দেখো আমরা করলাম কিউব। কিউব কি জিনিস স্যার? কিউব হচ্ছে তোমরা অনেকে রুবিক্স কিউব দেখছো না, রুবিক্স কিউব ওরকম ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা আয়তক্ষেত্রের মতোই, খালি আমার এই যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সব সমান, জাস্ট আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এখানে দেখো প্রতিটা সাইড, এখানে আমার প্রতিটা সাইড কি জানো, এক একটা আয়তক্ষেত্র। আর রুবিক্স কিউবে যেটা হয় প্রতিটা সাইড এক একটা বর্গক্ষেত্র। তার মানে কি, আমার দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। এখন দেখো আমার তোমার আয়তাকার, আমার হচ্ছে তো এক প্রথম কোর্সে আয়তাকার ঘনবস্তু, এখন স্যার আমরা পড়বো ঘনক। ঘনককে বলা যায় স্যার বর্গাকার ঘনবস্তু। এটাকে স্যার দেখো বলা যায় বর্গাকার ঘনবস্তু বা ঘনক। বর্গাকার ঘনবস্তু বা ঘনক। ঘনক কি, সবগুলো ধার সমান, সবগুলো বাহু এর সবগুলো বাহু কি স্যার, এর সবগুলো বাহু হচ্ছে সমান। ক্লিয়ার আছে, সবগুলো বাহু সমান। এখন দেখো আমরা এই যে এইগুলোর ফর্মুলা আর ওটার ফর্মুলা এক্স্যাক্টলি সেম। কিরকম স্যার? ধরো আমার এখানে কর্ণের দৈর্ঘ্য কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার রুট ওভার কর্ণ। এটা কিসের কর্ণ? আয়তক্ষেত্রের কর্ণ। এটা কিসের সমতলের ক্ষেত্রফল? আয়তক্ষেত্রের, মানে আয়তাকার ঘনবস্তু। এটা কিসের? আয়তাকার ঘনবস্তুর আয়তন। আয়তাকার ঘনবস্তুর সমতলের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর কর্ণ। এখন আমি যদি ঘনকের বের করতে চাই তাহলে আমার কি হবে, a = b = c হয়ে যাবে না ঘনকের ক্ষেত্রে? সো এই ইকুয়েশনে আমার দুটো a বসাতে দাও, a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার বসাতে দাও। তাহলে কি আসে তোমার 3a স্কয়ার অথবা √3a। এই যে আয়তাকার ঘনবস্তুর নতুন কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এরপর ধর সমতলের ক্ষেত্রফল কেমন বের করবা, 2 ইনটু সবই তো a ইনটু a প্লাস a। আচ্ছা ঠিক আছে, তো স্যার দেখো যে ওই যে আমরা কি বলছি যে তোমার হচ্ছে যে এটার আমার কর্ণ পেয়ে গেলাম ঘনকে। এখন সমতলের ক্ষেত্রফল কি হবে, 2 ইনটু a ইনটু a প্লাস a ইনটু a প্লাস a ইনটু a। তাহলে কি হলো, 2 ইনটু a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার। দেখো তিনটা a স্কয়ার, 2 ইনটু 3a স্কয়ার, তাহলে কি হয়ে গেল 6a স্কয়ার। তো সমতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 6a স্কয়ার। ঠিক আছে, স্যার সূত্র মুখস্থ করার দরকার আছে? মুখস্থ করার দরকার নাই, এখান থেকেই বুঝে বুঝে লিখবা। ওকে, আচ্ছা এরপর গেল দেখো, এরপর হচ্ছে আমার আয়তন। আয়তন কি হবে, a ইনটু a ইনটু a = a কিউব। তোমরা এই দেখো আমরা এখান থেকেই ঘনবস্তুর কর্ণ হচ্ছে √3a, সমতলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার এবং আয়তন হচ্ছে তোমার a কিউব। ঠিক আছে, আচ্ছা ওকে। তো দেখো এখানে একটা মাথায় কোশ্চেন দেওয়া ছিল। কি কোশ্চেন দেওয়া ছিল, যে ধরো আমার একটি ঘনকের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গমিটার। লিখে দেই। ওকে, তো স্যার দেখো যে এই ইয়াগুলো কিন্তু হিসাব করবা স্যার, তোমরা কিন্তু যে চ্যাপ্টারের ম্যাথ গুলো আছে ওগুলো কিন্তু বাসায় চেষ্টা করবে। ঠিক আছে, আমাদের কিন্তু স্যার ক্লাসের সময় কম, পুরো চ্যাপ্টারের জন্য পুরো 4টা অধ্যায়ের জন্য মাত্র একটা ক্লাস দিছে। আমি স্যার হচ্ছে দূরে নিচ্ছি তোমাদের যাতে ভালো মতো বুঝো। তাও স্যার দেখো সবগুলো কোনো সম্ভব হচ্ছে না, তো তোমরা কিন্তু একটু অবশ্যই কাইন্ডলি বাসায় করবা। ঠিক আছে, নিজেরা প্রবলেম মতো অবশ্যই চালাবা। তো দেখো একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, 96 বর্গমিটার। আমাকে বলছে কর্ণ দৈর্ঘ্য বের করতে। এখন দেখো স্যার আমরা জানি সমতলের ক্ষেত্রফল হচ্ছে ঘনকের জন্য 6a স্কয়ার। সমতলের ক্ষেত্রফল ঘনকের জন্য 6a স্কয়ার এবং এটার মান কি দিয়েছে, এটার মান দিয়ে দিয়েছে স্যার 96। এখান থেকে আমি কি বের করতে পারি, এখান থেকে আমি বের করতে পারি a স্কয়ার, এটার ভ্যালু হচ্ছে 16। এখান থেকে আমি বের করতে পারি আমার a এর ভ্যালু হচ্ছে 4, একক হচ্ছে বর্গমিটার, তো আমার a এর ভ্যালু হয়ে যাবে 4 মিটার। তার মানে আমার ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। ঠিক আছে, এখন আমার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি জানি, আমরা জানি কর্ণের দৈর্ঘ্য কি, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে স্যার আমার √3 ইনটু a। তো কি হলো, √3 ইনটু 4, রেজাল্ট যা আসে তাই। ওকে, আচ্ছা এখন দেখো স্যার আমরা পুরো
ব্যালন কি, আমার কাছে না ব্যালন নাই, ঠিক আছে। এখন আসলে রাতের বেলা ভিডিও করতেছি, না হলে আম্মুর যে রুটি বেলাটা নিয়ে আসতাম আর কি, ঠিক আছে। তো ব্যালন হচ্ছে আমরা চিন্তা করতে পারি স্যার একটা গ্লাসের সাথে, অথবা কি বলবো চুঙ্গা টাইপের কিছু একটা আছে না। আচ্ছা তোমার তারা আমি দেখি কিছু আনতে পারি নাকি, তারা এক মিনিট। হ্যালো স্যার, হ্যাঁ পাইছি। এই দেখো এই যে এটা হচ্ছে ব্যালন। ব্যালন কি স্যার, দেখো নরমালি যেটা হয় যে তোমার এইটার দুই সাইড কি থাকে দেখো, এটা হচ্ছে থাকে বৃত্ত, এটাও থাকে বৃত্ত, এবং সাইড দিয়ে থাকে এই শেপে, ঠিক আছে। এখন একটা ব্যালন কেমন উৎপন্ন হয় স্যার, এই দেখো এর ব্যালন কেমন উৎপন্ন হয় এই সংজ্ঞাটা জানা লাগবে। সংজ্ঞাটা খুবই মুখস্থ, মানে খুবই কি বলে সংজ্ঞাটা হচ্ছে তো মুখস্থ করবাই, প্লাস হচ্ছে অবশ্যই মনে রাখবা। তো স্যার দেখো আমি যদি স্যার একটা আয়তক্ষেত্র আছে, ধরো এই যে ধরো আমার কাছে একটা আয়তক্ষেত্র আছে, ধরো তোমার কাছে একটা আয়তক্ষেত্র আছে, হ্যাঁ। আমি যদি স্যার এই আয়তক্ষেত্রটাকে দেখো, যে দেখো খেয়াল করো এই আয়তক্ষেত্রকে যদি আমি এমনি ঘুরাই, এই যে মানে একটা সাইড ঠিক রেখা, একটা সাইড ঠিক রেখা যদি আমি এমনি ঘুরাই, তো তার মানে দেখো যে আমার আয়তক্ষেত্র ধরে আমি এটা রাখি, কথা ধরে যে আমি এটা আয়তক্ষেত্র রাখি, হ্যাঁ। আঁকলাম, ধরে যে আমার একটা আয়তক্ষেত্র, ওকে। এখন তো আয়তক্ষেত্র কি আছে, এটা কি দৈর্ঘ্য, এটা কি প্রস্থ। এখন আমি কি করছি, দৈর্ঘ্যকে সেম রাখবো, দৈর্ঘ্যকে ঘুরাবো না। দৈর্ঘ্য সেম রেখা আমি যদি এই দেখো, আর ধরো আমি যদি এমনি ঘুরাই, খেয়াল করো এই যে এমনি ঘুরাই, এমনি ছিল এমনি ঘুরাই, তাহলে কি হবে জানো, তাহলে হচ্ছে বেলনটা উৎপন্ন হবে। এই দেখো যে বেলন হচ্ছে, বেলনটা কি বেসিক্যালি একটা আয়তক্ষেত্র ছিল, এই যে এমনি ঘোরানোর ফলে কি হয়েছে দেখছো, এমনি ঘোরানোর ফলে কিন্তু দুইটা পাশ কি হয়ে গেছে, আর বৃত্ত হয়ে গেছে, ঠিক আছে। তো তার মানে আমার বেলন আর কিছুই না, এটাকে যদি আমি ঘুরাই তাহলে দেখবো যে এরকম একটা ইয়াস হয়ে গেছে, ঠিক আছে। এই যে এরকম একটা পেয়ে গেছি আমি, কি বুঝতে পারছো, এরকম কিছু একটা পেয়ে যাবো, রাইট। আচ্ছা ঠিক আছে, একটু গেল। এখন দেখো স্যার আমাদের এখান থেকে বিভিন্ন যে ফর্মুলাগুলো জানতে হবে, সেটা হচ্ছে তোমার ব্যালন কেমন উৎপন্ন হয়। ব্যালন হচ্ছে আমার আয়তক্ষেত্রের, যদি আমি নম্বরিং যে কোনো একটা বাহুকে, সেটা আমি দৈর্ঘ্য বরাবরটা রাখতে পারি, প্রস্থ মানে তোমার হচ্ছে দৈর্ঘ্য বরাবরটাকেও স্থির রাখতে পারি, প্রস্থ বরাবরটাকেও স্থির রাখতে পারি, ঠিক আছে। তো দেখো তুমি যেটাকে অক্ষ ধরবা, তুমি যেটাকে অক্ষ ধরবা অপোজিটটা হয়ে যাবে ব্যাসার্ধ। আমরা দেখো এখন হচ্ছে এটাকে অক্ষ ধরছি, অক্ষ ধরছি কোনটাকে, তোমার এই দেখো এটার লম্বা বরাবরের দৈর্ঘ্যটাকে অক্ষ ধরছি, আমার ব্যাসার্ধ কি হয়ে গেছে, এই যে প্রস্থটা ব্যাসার্ধ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এটার কি হয় স্যার, আমার এটা যদি ভাঙি, দেখো আমার ভূমি থাকে দুইটা, এই যে দুইটা ভূমি, যে দুইটাই কিনা আমার বর্গক্ষেত্র, ওকে। আর স্যার কি থাকে, সাইড দিয়ে একটা এরিয়া থাকে, সাইড দিয়ে একটা এরিয়া থাকে, যেমন ধরো যে এটা সাইড দিয়ে যে এরিয়া থাকে, এটা যদি আমরা টাইম লম্বা করি ওটার এরিয়া কত হবে, ঠিক আছে। ওটার টাইম লম্বা করলে আমার এরিয়া কত হয় দেখো, তো আমার এটার আমার হচ্ছে দেখো নিচের এটা ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার, উপরের এটা ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, ওকে। আর এই যে এইটার ক্ষেত্রফল হচ্ছে আমার ভূমির দৈর্ঘ্য ইনটু উচ্চতা, এটা হচ্ছে স্যার আমার ভূমির দৈর্ঘ্য ইনটু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আমার যে পাশের যে ইয়াটা, এই যে এটার পাশ দিয়ে যে ক্ষেত্রফলটা আছে, যে পাশ দিয়ে যে ক্ষেত্রফলটা আছে, ওটা হবে তোমার ভূমির ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার ইনটু উচ্চতা h। সো পাই, সরি ভূমির পরিধি, আর দূর কি বলি, ভূমির পরিধি, যে ভূমির পরিধি ইনটু উচ্চতাটা, ঠিক আছে। সো হবে তো আমার आंसर হয়ে যাবে পাই আর h, সো 2 পাই আর ইনটু h, ওকে। আচ্ছা ঠিক আছে, আসলে আমি তোমাকে হচ্ছে কি বলবো, যে আসলে এত ভিডিওর প্রেসার, বুঝছো, এত ক্লাসের প্রেসার, হয়তো দুই একটা একটু উল্টাপাল্টা বলে দিতেছি, এই কারণে স্যার ক্ষমা প্রার্থী, ঠিক আছে। এন্ড ধরো কিছু যদি না বুঝো, আমাকে তো অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপে নক দেবো, ভাই এটা বুঝাইছিলেন, আমি ভালো মতো বুঝতে পারিনি, আবার বুঝিয়ে দেন, আমি স্যার আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। আমি তোমাকে বুঝিয়ে দিতে কিন্তু বাধ্য, ওকে। আচ্ছা সো তার মানে স্যার দেখো আমার এখানে যেটা লাগবে, যে তোমার তোমার এই যে এটার ক্ষেত্রে আমার স্যার হচ্ছে সকল ধরনের ব্যালন বা সিলিন্ডারের ক্ষেত্রফল আয়তন হচ্ছে পাই আর স্কয়ার h, তো আয়তন হচ্ছে পাই আর স্কয়ার h, এবং সমগ্র তলের ক্ষেত্রফল দেখো, যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল হবে এই দেখো, যে এদিকে একটা পাই আর স্কয়ার, এদিকে একটা পাই আর স্কয়ার, তো দুইটা পাই আর স্কয়ার, এবং এই যে এটা 2 পাই আর ইনটু h, 2 পাই আর ইনটু h, ঠিক আছে। তো তুমি যদি ক্যালকুলেশন করো দেখো রেজাল্ট কি চলে আসে, আমাদের বন্ধু রেজাল্ট চলে আসে 2 পাই আর ইনটু r প্লাস h, 2 পাই আর ইনটু r প্লাস h, ঠিক আছে, বুঝতে পারছো, 2 পাই আর ইনটু r প্লাস h,
মেইনলি যে আয়তনটা মনে রাখতে হয় আর 2 পাই আর ইনটু r প্লাস h এটা মনে রাখতে হয়, ঠিক আছে। এখন দেখো তোমাকে এই যে উদাহরণ 30 নম্বরে বলছে একটা সমবৃত্তভূমি মানে কি, আমার ভূমিটা বৃত্ত হবে। আমার কিন্তু বেলনের ভূমি কিন্তু বৃত্ত ছাড়া অন্য কিছু নরমালি হইতে পারে না, ঠিক আছে। নরমালি কিন্তু বৃত্ত ছাড়া অন্য কিছু হয় না। নরমালি আমার বেলন বা সিলিন্ডারের কিন্তু ইয়াটা বৃত্তই হয়, ঠিক আছে, সাধারণত দুই পাশটা। তো বলছে বেলনের উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, এর আয়তন এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলছে। ওকে, তো স্যার দেখো আমাকে কোশ্চেনে এইচ দিয়ে দিছে 10 সেন্টিমিটার, আর দিয়ে দিছে 7 সেন্টিমিটার। এখন স্যার আমি সূত্র জানি, খালি সূত্র ইনপুট করব, আহামরি কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো স্যার যে তোমাদের 32 আর 33 নম্বর ইম্পর্টেন্ট উদাহরণ, যে কোন একটা ঘনকের পৃষ্ঠতলের কোণের দেখো স্যার, আমরা ঘনক কি স্যার, আমরা দেখো ঘনক বলছি এরকম কিউব আকৃতি, এরকম কিউব টাইপের, এরকম কিউব টাইপকে আমরা বলি স্যার ঘন, ঠিক আছে। এই যে এরকম কিউব টাইপকে আমরা বলি স্যার ঘন। এখন প্রশ্নে বলছে দেখো ঘনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতল এই যে এটার ক্ষেত্রফল, এই যে পৃষ্ঠতলের কর্ণ হচ্ছে যেটা। তার মানে স্যার ধরো আমার যদি এইটা একটা ঘনক চিন্তা করো, ধরো যদি আমরা একটা ঘনক চিন্তা করো, এই যে পৃষ্ঠতলের কর্ণ কি, এই যে জাস্ট এইটার কর্ণ, ঠিক আছে, জাস্ট এটার কর্ণ। ধরো তুমি জাস্ট এই পৃষ্ঠটাকে একটা নরমাল বড় ক্ষেত্র চিন্তা করবা, পৃষ্ঠ মানে কি যেটা মাটিতে আছে, পৃষ্ঠটাকে তুমি হচ্ছে নরমাল, ঠিক আছে। তো হচ্ছে তুমি হচ্ছে ধরো পৃষ্ঠ মানে কি যে কোনো একটা পৃষ্ঠ, ঠিক আছে। পৃষ্ঠটা কি ধরো এটা ধরে নেই পৃষ্ঠটা মাটিতে আছে, তো ওইটাকে তুমি নরমাল একটা বর্গ চিন্তা করবা, তো বর্গের কর্ণ কি হবে √2a। এই যে দ্যাটস ওয়াই স্যার এখানে যখন আমাকে বলে ঘনকের পৃষ্ঠতলের কর্ণে দেখো √2a কেমনে আসে অনেকে বুঝে না স্যার, পুরো ঘনকের কর্ণে দেখো √3a, এবং পৃষ্ঠ যে কোনো একটা পৃষ্ঠ তো একটা জাস্ট আলাদা বর্গ, ঠিক আছে, 2D। আমার পুরো ঘনকটা হচ্ছে একটা 3D অবজেক্ট, একটা পৃষ্ঠ হচ্ছে 2D অবজেক্ট, একটা 2D বর্গক্ষেত্র হচ্ছে 2D, 2D মানে হচ্ছে 2 ডাইমেনশনাল। আমার 2D বর্গক্ষেত্রের কর্ণে দেখো কি √2a আছে, ঠিক আছে, ওখান থেকে চলে আসে। আর দেখো 33 নম্বরটা ইম্পর্টেন্ট, 33 নম্বরের পরীক্ষা বেশি আসে, প্রচুর আসে। এই সময় ছিল কোন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার, একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ তাও আছে। এখন একে বলছে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে। সবসময় মনে রাখবা আমাকে কোন একটা আয়তক্ষেত্রকে বৃহত্তর বলো বা ক্ষুদ্র বলো, কোন একটা বাহুর চতুর্দিকে ঘোরালে কি উৎপন্ন হয়, সমবৃত্তভূমিক সিলিন্ডার উৎপন্ন হয়, যেটা সমতলের ক্ষেত্রফল 2 পাই আর ইনটু r প্লাস h এবং আয়তন কি পাই r স্কয়ার h, ঠিক আছে। এইখানে জিনিসটা খেয়াল রাখো, বই একটু লিখে রাখো যে যদি আমি বৃহত্তর বাহুর চারদিকে ঘোরাই তাহলে আমার ব্যাসার্ধ হয় প্রস্থ, বৃহত্তর বাহুর চারদিকে ঘোরালে ব্যাসার্ধ হয় প্রস্থ। আর যদি ক্ষুদ্রতর বাহুর চারদিকে ঘোরাই, একে যদি আমি ক্ষুদ্রতর বাহুর চারদিকে ঘোরাই তাহলে আমার ব্যাসার্ধ হয়ে যাবে দৈর্ঘ্যটা, ঠিক আছে। তো বৃহত্তর বাহুর চারদিকে ঘোরালে উচ্চতা হয় হচ্ছে আমার দৈর্ঘ্য, প্রস্থ হয় ব্যাসার্ধ। আর ক্ষুদ্রতর বাহুর চারদিকে ঘোরালে আমার উচ্চতা হয় হচ্ছে তোমার প্রস্থটা, এবং ক্ষুদ্রতর বাহুর চারদিকে ঘোরালে আমার তোমার ব্যাসার্ধ হয়ে যায় হচ্ছে দৈর্ঘ্যটা, ঠিক আছে। তো সেই কেসে কিন্তু আমার ব্যাসার্ধ কমে যায়, তোমার উচ্চতা বেড়ে যায়, ঠিক আছে, আমার ব্যাসার্ধ কমে যায় আর কি, এবং সমতল সিলিন্ডারের ব্যাসার্ধটা কমে যায়, উচ্চতা বেড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর এই হচ্ছে অবস্থা। তো তাহলে এটা আবার বলি, যদি আমার হচ্ছে বৃহত্তর বাহুর চারদিকে ঘোরাই তাহলে আমার উচ্চতা হবে দৈর্ঘ্য, ব্যাসার্ধ হবে কোনটা প্রস্থ। আর যদি ক্ষুদ্র বাহুর চারদিকে ঘোরাই তাহলে হয়ে যাবে উল্টাটা, ঠিক আছে, বুঝে নাও, শর্টকাটলি বলে দিলাম। তো দেখো আমাদের স্যার এই পরিমিতি ছিল একটু পর্যন্তই, প্রচুর বড় লেকচার ছিল, এক ক্লাসে শেষ করতে বলছে, কিছু করার নেই স্যার, এক ক্লাসে শেষ করতে হয়েছে, আমি স্যার 2 ক্লাস নিছি, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা, এবং তোমাদের যদি এর মধ্যে যদি কারো বুঝতে প্রবলেম থাকে, কোনো ঝামেলা থাকে তো আমাকে জানাবো স্যার, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে গেছি। তো স্যার দেখো এই পর্যন্তই, আমি স্যার মানে এই স্বল্প সময়ের মধ্যে যতটা ভালো করে ক্লাস নেওয়ার চেষ্টা করলাম, জানি না কতটুকু পারছি, যদি স্যার একটু ভুল ত্রুটি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু স্যার আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। ওকে, তো স্যার ভালো থাকো, তোর সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ আল্লাহ হাফেজ।